গুরুত্বপূর্ণ কাজ করে নিই। আমি রেকর্ডিংটা স্টার্ট করিনি এতক্ষণ, রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম যাতে এই এইটুকু আমরা ইউটিউবে পুরোপুরি আপলোড দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি শুনলাম? পদার্থবিজ্ঞানে 20-এ 20 পাওয়া যাবে। কিভাবে পদার্থবিজ্ঞানে 20-এ 20 পাওয়া যাবে? সবাই একটু ইসাক স্যারের বইয়ের উপরে মাস্টার বা বস হতে হবে। এই জন্য কয়টা কাজ করতে হবে? 3টা। এক, ভিতরে দাগানো অংশগুলো পুরাপুরি পড়ে শেষ করতে হবে, অনুশীলনী পড়ে শেষ করতে হবে, এবং একটা চ্যাপ্টারের অবশ্যই বিগত বছর প্রশ্ন পড়ে শেষ করতে হবে। তারপরে এক্সট্রা ইনফো সেটা তুমি পড়তে পারো। সো এইটা হওয়া উচিত, স্ট্র্যাটেজি, এবং আমরা সেই স্ট্র্যাটেজিতেই যাব। আশা করি সবাইকে জিনিসটা আমি বুঝাতে পেরেছি। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, আমি মাঝখান থেকে এসে ক্লাস নেওয়া শুরু করলাম আর তুমি ক্লাস করা শুরু করলা, কিন্তু এমনও তো হতে পারে এখানে যারা ক্লাস করছো তারা আমাকে চিনেই না, এবং তারা ডিএমসি ড্রিমার্সকে চিনতে পারে, কিন্তু তারা যে আমাকে চিনবে তার কোনো গ্যারান্টি নাই। তুমি হয়তো বা ফেসবুকের মাধ্যমে ডিএমসি ড্রিমার্সকে চেনো, বা বন্ধু বান্ধব যখন তোমাকে মেনশন করেছে তখন তুমি ডিএমসি ড্রিমার্সকে চিনেছো, কিন্তু তুমি আমাকে চিনো না, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি আমার পরিচয় দিব এবং আমি আমার ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে? আমার নাম হলো ডাক্তার তোফায়েল আহমেদ। যদিও ইংলিশে ডক্টর বলতে খুব ভালো লাগে, বাংলায় ডাক্তারটা একটু কেমন যেন গ্রাম্য গ্রাম্য শোনায়। তো আমার নাম ডক্টর তোফায়েল আহমেদ। আমি এই মুহূর্তে ডিএমসি ড্রিমার্স এর বেশিরভাগ কাজকর্ম দেখাশোনা করছি, এবং আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। আমি 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলাম, এবং 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আমি সেই বছর 5th হয়েছিলাম জাতীয় মেধায়। তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজে 5 বছর পড়ালেখা করেছি। 5 বছরে ঢাকা মেডিকেল কলেজে আমার রোল ছিল হলো 5, এবং এটা আমি সবসময় বলি যে 5 সংখ্যাটার আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে? এবং আমার বাড়ি আসলে পঞ্চগড়, আমার দেশের বাড়ি হলো পঞ্চগড়। তো এটা একটা খুব মজার ঘটনা। আমি 5th হয়েছিলাম, আমার 5 বছর পড়ালেখা করেছি ঢাকা মেডিকেলে, আমার বাড়ি পঞ্চগড়, এবং আমার রোল নাম্বার ছিল 5। সো এই হলো আমার পরিচয়। এবং আমরা ডিএমসি ড্রিমার্স গত 3 বছর ধরে পরিচালনা করছি। সো গত 3 বছর ধরে আমরা কিন্তু সাফল্যের সাথে পরিচালনা করছি। অলরেডি আমাদের 1 লক্ষের বেশি, 1,20,000-এর মতো ইউজার আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপের। যদিও লাইভ ক্লাস আরো অসংখ্য জন করে, এবং প্রতিদিন কিন্তু আমাদের ফ্রি সেন্ট্রাল টেস্ট হয়, এবং আমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাস নেওয়া শুরু করেছি। ঠিক আছে? একটা কথা খুব খারাপ লাগলো, একজন কমেন্ট করেছে 5টা বউ হবে। তোর যে ছেলেটা কমেন্ট করলো, তোর কি বলে, মানে তোর উদ্দেশ্য কিন্তু খারাপ, তুই কিন্তু ছেলের দুষ্ট আছিস বেশি। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে কিছু লোকজন থাকে যারা শুধুমাত্র নেগেটিভ দেখতে পছন্দ করে। একজন বললো আমরা বাঙালি, ডাক্তার বলতে অসুবিধা কি? আরে ভাই, আমি বলি নাই অসুবিধা বলতে, আমি বলছি ডক্টর বলতে ভালো লাগে। এই স্বভাবটা হলো আমাদের খুবই খারাপ স্বভাবে। কিছু দুষ্ট ছেলে পেলে সব জায়গায় থাকে, যারা থাকে হলো খালি খোঁচা মেরে কথা বলা টেন্ডেন্সি থাকে। এই দুষ্ট ছেলেগুলোকে যেখানে পাবা সেখানে ধরে শায়েস্তা করবে, এরা হলো একদম। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এখানে একজন কমেন্ট করছে 5টা বাচ্চা হবে। মেহেদি, তোকে যদি পাইতাম কি করতাম আমি ঠিক জানি না, চুমু দিতাম না থাপ্পড় দিতাম সেটা আমি জানি না, কারণ 5টা বাচ্চা আমি এই মুহূর্তে চাচ্ছি বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, ওকে। সো এখানে 5 বছরে ডিএমসি তে 5 লক্ষ সাবস্ক্রাইবার হবে। শিমুল, এই কথাটা খুব ভালো লেগেছে। 5 লক্ষ ইনশাল্লাহ, 5 বছরে 5 লক্ষের বেশি হবে, আমরা যে টার্গেট এস্টিমেট করেছি ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ওকে। এইখানে তো 913 জন এই মুহূর্তে ক্লাস করছে। আশা করি আমি পরিচয় আমার দিলাম, এবং আমরা কিভাবে ফিজিক্স পড়া উচিত সেটা আমি বললাম। আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি, ফিজিক্স কিভাবে পড়া উচিত। ইসাক স্যারের বই, চোখে ধ্যানে জ্ঞানে শুধু ইসাক স্যারের বই থাকতে হবে। ফিজিক্স বললে কি মনে হবে? ইসাক স্যারের বই। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা, ইসাক স্যারের বই থেকে পড়ার পরে আমাদের কিন্তু বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, অনুশীলনীর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এছাড়া এক্সট্রা ইনফো পড়তে হবে। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আমরা আজকে সেই স্ট্র্যাটেজি ফলো করব, এবং আমরা আজকে আলোচনা করব তাপগতিবিদ্যা। সো এই হলো কথা। এবং শুরুতে আরেকটা কথা বলে দিই, ফিজিক্সে কোন জিনিসগুলো পড়তেই হবে। ঠিক আছে? কোন জিনিসগুলো পড়তেই হবে, কোন জিনিসগুলো 20-এ 20 পাওয়ার জন্য বেশি মনোযোগ দিবে। ইসাক স্যারের বইটাই যে পড়বা, কিভাবে পড়বো, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি, কিভাবে তুমি 20-এ 20 পেতে পারো। 1 নাম্বার কথা হলো, 1 নাম্বার কথা বোল্ড লাইন। বইয়ের যেখানে বোল্ড লাইন আছে, দেখো যেই কথাটাকে ইসাক স্যার গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে তুমি আমি কে? তুমি আমি তো ছোট্ট মানুষ,
তুমি আমি যদি ওই লাইনটাকে গুরুত্ব না দিই সেটা কিন্তু অপরাধ হবে। যারা ক্লাস করছো আবারও বলি যেটাই বই বোল্ড লাইন দেওয়া আছে, বিগত বছর প্রশ্ন ঘেটে দেখবা বোল্ড লাইন থেকে বহু 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 প্রশ্ন এসেছে। এটা 100% ইম্পর্টেন্ট, বোল্ড লাইন থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এখানে 922 জন ক্লাস করছে, অনেকেই আছে যারা প্রথম ক্লাস করছে। আমি বলবো অন্ততপক্ষে আধা ঘন্টা ক্লাস করো। এই আধা ঘন্টায় তোমার পড়ালেখা কিছুটা হলেও উন্নত হবে। আমরা একটা সেকেন্ডও তোমাদের নষ্ট করব না। তাহলে 1 নম্বর কাজ কি? বোল্ড লাইন পড়া। ঠিক আছে, বোল্ড লাইন একদম। 2 নম্বর কাজ যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো বৈশিষ্ট্য দেওয়া থাকে না, যে এটার বৈশিষ্ট্য এইগুলো, যেমন আজকে আমরা যখন পড়বো অসংখ্য বৈশিষ্ট্য পড়বো, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়ে শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। সো 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হলো, আমরা এটাকে বলি উদাহরণ। যেখানে তুমি উদাহরণ পাবা কোনো কিছুর, সে উদাহরণ পড়বো। ওকে, উদাহরণ তো আশা করি বোঝো। যেমন ভেক্টর চ্যাপ্টারে বলা হয়েছে কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। 4 নম্বরে আমরা পড়বো যে কোনো ছক, যেমন আজকে কিন্তু বেশ কিছু ছক পড়বো, একটু পরেই দেখবা আমি তোমাদেরকে ছক পড়াবো। সো আজকে আমরা বেশ কিছু ছক পড়বো। আর 5 নম্বরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো পার্থক্য। তুমি যদি কোনো পার্থক্য পাও, যেমন আজকে আমরা বেশ কিছু পার্থক্য পড়বো, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো বোল্ড লাইন, বৈশিষ্ট্য, উদাহরণ, ছক, পার্থক্য যেখানেই পাবা এইগুলাকে একদম মোটামুটি পড়ে মোটামুটি একদম হজম করে ফেলতে হবে। এসবের বাইরেও কিন্তু অসংখ্য লাইন আমাদেরকে পড়তে হয়, সেগুলা থেকেও প্রশ্ন আসে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইয়া 20টা প্রশ্নের মধ্যে এইগুলা থেকে কয়টা প্রশ্ন আসে আর বাইরের অংশ থেকে কয়টা প্রশ্ন আসে, আমি বলবো 20টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন আসে এই জিনিসগুলা থেকে। বিশ্বাস না হলে তুমি বিগত বছর প্রশ্ন দেখো, আর 5টা আসে বাইরে থেকে। ঠিক আছে, আর একটা কথা, যেই কথাটা বলাই হয়নি, সেটা হলো অঙ্ক। অবশ্যই ফিজিক্স করলে আমাদেরকে অঙ্ক করতে হবে। যেই চ্যাপ্টারে যতটুকু অঙ্ক করা দরকার ততটুকু অঙ্ক করতে হবে। মনে রাখবা, পুরো ফিজিক্সে যে তোমার 20 মার্ক আছে, সেই 20 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 4 বা 5 মার্ক তোমার অঙ্ক আসবে। তো 4 থেকে 5টা অঙ্ক করার মেন্টাল প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা যেতে হবে। ওকে, এবং এগুলোকে আমরা যেগুলো বলছি, আমরা এগুলোকে বলছি প্রি মেডিকেল ক্লাস। এখন আমি তোমাদেরকে যা পড়াচ্ছি, আমরা কিন্তু অনেক সুন্দর করে, অনেক স্লোলি, অনেক ডিটেইল পড়াচ্ছি। এবং আমরা যা পড়াচ্ছি এটা কিন্তু তোমার পুরাপুরি এইচএসসি তেও সাহায্য করবে। এর কারণটা কি তোমাকে এইচএসসি তে সাহায্য করবে, কারণ তুমি মেইন বইটার উপরে বস হয়ে যাচ্ছ। আর এইচএসসি তেও মেইন বই থেকেই প্রশ্ন আসে, মেইন বইয়ের বাইরে তেমন করে প্রশ্ন আসে না। সো প্রি মেডিকেল ক্লাসে কিন্তু আমরা অনেক সময় ধরে পড়াচ্ছি, দীর্ঘ সময় নিয়ে। যদি এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বর মাসে, ভর্তি পরীক্ষা হয় এপ্রিল মাসে, ওই 3 মাসে কিন্তু তুমি আর এত সময় পাবা না সবকিছু পড়ার জন্য। খুব বেটার হয় এখন থেকে মেডিকেলের জন্য সবকিছু পড়ে ভাজা ভাজা করে ফেলো। এখানে যারা এইচএসসি 21 এবং এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট আছো, আমি তো অবশ্যই বলবো তোমরা এখন থেকেই সিরিয়াসলি পড়ালেখা শুরু করো। কারণ আবারও বলি, যদিও আমি সবসময় বলি প্রতিযোগিতা নিজের সাথে না, তারপরও কিন্তু 1 লাখ বাচ্চা পরীক্ষা দেয়, চান্স পায় মাত্র 4000। সো 100 জনে মাত্র 4 জন চান্স পায়। সেই 4 জন হওয়া কিন্তু কখনোই মুখের কথা না। ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু চান্স পায় না শুধুমাত্র প্রিপারেশনটা ভালো হয় না বলে, কনফিডেন্সটা পুরোপুরি ডেভেলপ করে না বলে। যারা এখনো সিরিয়াস হও নাই জীবনের এই বছরটা নিয়ে, তুমি তোমার জীবনের কিন্তু সবচেয়ে, এটাকে আমি গোল্ডেন টাইম বলবো না, তুমি যে ভার্সিটিতে ভর্তি হবা সেটা হচ্ছে তোমার জীবনের সেরা সময়। কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, এই সময়টাকে বলা হয় গোল্ডেন অপরচুনিটি। এইরকম সুযোগ তুমি আর কখনোই পাবা না তোমার স্বপ্ন পূরণ করার। এখানে যারা ক্লাস করছো, আশা করি ধরে নিব যে তোমরা বেশিরভাগই ডাক্তার হতে চাও, না হলে ডিএমসি ড্রিমার্স আমাদের একটা স্পেশালাইজড প্ল্যাটফর্ম শুধুমাত্র মেডিকেলের জন্য। অচিরেই আমরা একটা নতুন প্ল্যাটফর্ম শুরু করছি যেটা সবকিছু কভার করবে, একদম এইচএসসি একাডেমিক থেকে শুরু করে এসএসসি একাডেমিক থেকে শুরু করে এভরিথিং ভার্সিটি। সেটা একটা নতুন প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো সেটা অচিরেই দ্রুত ঘোষণা আসবে। কিন্তু যেহেতু ডিএমসি ড্রিমার্স একটা নতুন নতুন শুধুমাত্র মেডিকেলের জন্য, আমি বিশ্বাস করবো যে তোমরা সবাই মেডিকেলের জন্য প্রস্তুত হচ্ছ। সো যারা ডাক্তার হতে চাও, এই সময় কিন্তু আর কখনোই ফিরে আসবে না জীবনে। যদি জীবনের সেরা পড়ালেখাটা করতে চাও, সেরা পড়ালেখাটা করার সময় এখনই। তুমি যদি এখনই তোমার দিন বদলের গান না গাও, তোমার জীবন কিন্তু মোটামুটি এই স্বপ্নটা পূরণ করা হবে না যে তুমি ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হবা। ভবিষ্যতে তুমি আরো অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পারো। তুমি ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যেতে পারো। তুমি ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারো। কিন্তু এই বয়সে তোমার যে স্বপ্ন ছিল ঢাকা মেডিকেল পড়ার, সেটা পূরণ করার সময় কিন্তু এখনই। এবং এখনই বেস্ট প্রিপারেশনটা তোমার নেওয়া উচিত। না হলে কিন্তু ছোট্ট ভাইয়া বা আপু, এখন তুমি যদি পড়ালেখাটা না করো, তোমার এই স্বপ্নটা পূরণ হবে না। ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা ক্লাস করছো। আমি তাহলে অনেকটুকু বকর বকর করে ফেললাম, অনেকটুকু মোটিভেশন দিয়ে দিলাম। মোটিভেশনের চেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিটা দেখিয়ে দাও যে আমরা কোন দিকে কিভাবে পড়ালেখাটা করব। হোপফুলি দ্যাট মেক্স সেন্স। আশা করি তোমাদেরকে আমি সবাইকে এই জিনিসটা বোঝাতে পেরেছি। সো আমরা এখন তাপ গতিবিদ্যা পড়ালেখা শুরু করব, এবং আমরা এখন তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, আমরা ইসাক স্যারের বইটা সুন্দর করে পড়বো। আমাদের পড়ানোর সিস্টেম হচ্ছে আমরা বইটা ধরে ধরে লাইনগুলো যেটা পড়তে হবে সেইটা ধরে ধরে আলোচনা করব। তোমাদের কাজ হবে শুধুমাত্র যখনই তুমি যেটা দাগায় দিব, বইটা সামনে থাকলে সেটা দাগায় নিতে পারো বা খাতার মধ্যে লিখে নিতে পারো। এবং আমরা ইসাক স্যারের বই পড়বো, পাশাপাশি আমাদের যে ডিএমসি ডিমার্সের আমাদের স্পেশাল লেকচার নোট, সেই স্পেশাল লেকচার নোটটা নিয়েও আমরা আলোচনা করব পাশাপাশি, যাতে বইটা আরো সহজে আমরা অ্যাবজর্ব করতে পারি। সো চলো আমরা পড়া শুরু করি তাপগতিবিদ্যা। আশা করি এটা একটা সুন্দর জার্নি হবে। সো লেটস বিগিন, চলো শুরু করা যাক। ওকে, তাপগতিবিদ্যা। সো আমরা আজকে তাপগতিবিদ্যা নিয়ে পড়ালেখা করব। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। তাপগতিবিদ্যা মূল বই, ইংরেজিটার দিকে তাকায় দেখো। তাপগতিবিদ্যা মানে হলো থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্স, তাপ কিভাবে, তাপের বিভিন্ন কাজ নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য এটাকে তাপ গতিবিদ্যা বলা হচ্ছে। এবং এখানে তাকায় দেখো 4টা সুন্দর সুন্দর যন্ত্রের ছবি দেওয়া আছে, ঠিক আছে? এবং এই যন্ত্রগুলো নিয়েই কিন্তু এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। ওকে, সো একদম ইসাক স্যারের বইয়ের একদম প্রথম পেজ, এটা কিন্তু ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইয়ের একদম প্রথম পেজ থেকে আমরা কি কি পড়া শুরু করব, চলো শুরু করা যাক। প্রথম প্যারা থেকে মেডিকেলে একটা তথ্য আসতে পারে। প্রথম প্যারা থেকে দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস করলে গতিশক্তি হ্রাস পায়। মেডিকেলে এই লাইন থেকে সত্য মিথ্যা আসতে পারে। তার মানে এবং আরেকটা কথা জানতে হবে, তাপমাত্রা একটা পরিমাপযোগ্য রাশি। তাহলে তাপমাত্রা আমরা মাপতে পারি। আমাদের যখন জ্বর হয় তখন কিন্তু আমরা আমাদের শরীরের তাপমাত্রা মাপি। তাহলে তাপমাত্রা একটা পরিমাপযোগ্য রাশি। তাহলে এইটা একটা কথা আমরা জানলাম। এই কথাটাতে বোঝাবুঝির কিচ্ছু নেই, এটা তুমি কিন্তু এমনিই বুঝতে পারবা। এখন এই যে তাপমাত্রা যে পরিমাপযোগ্য রাশি, এই তাপমাত্রাকে পরিমাপ করা যায়। প্রশ্নটা হচ্ছে তাপমাত্রাকে কিভাবে পরিমাপ করা যায়, এই প্যারা থেকে কি কি প্রশ্ন আসবে। দেখো, এই প্রথম পেজ থেকে, এখান থেকে আর আমি কোনো কিছুই পড়তে বলবো না। পড়তে বলবো ঠিক তার পরের পেজ থেকে, পেজ নাম্বার 2। এখান থেকে দেখো, আমি আগেই বলেছি, কি বলেছি, বোল্ড হরফ। তাহলে যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় থার্মোমিটার বা তাপমান যন্ত্র। এই মুহূর্তে তোমার কাছে এই তথ্যটাকে খুব নর্মাল তথ্য মনে হতে পারে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার হলে এই জিনিসটাতেই তুমি প্যাচ খেয়ে যেতে পারো। তাহলে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, বা বাংলাটা দেখো তাপমান যন্ত্র। আমরা কিন্তু সবাই থার্মোমিটার চিনি। আমরা যে থার্মোমিটারটা চিনি সেটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার। কিন্তু থার্মোমিটার কিন্তু অনেক রকম হতে পারে। যেইটা দিয়েই তাপমাত্রা মাপা যায় সেই যন্ত্রটাকেই কিন্তু থার্মোমিটার বলা হয়। আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেটা কিন্তু অনেক রকম থার্মোমিটারের মধ্যে একটা। সো দ্যাটস ইট, 1 নাম্বার কথা। এখন তাপমাত্রা মাপার জন্য পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, তাপমাত্রা মাপার জন্য বস্তুর যে ধর্মটা ব্যবহার করা হয় সেই ধর্মটাকে বলা হয় উষ্ণতা মিতি ধর্ম। এই লাইনটাই কিন্তু পরীক্ষায় আসবে সুন্দর করে। বস্তুর কোন ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা হয়? উষ্ণতা মিতি ধর্ম। এখানে যারা ক্লাস করছো একটু পরিশ্রম করবা নাকি, একটু কষ্ট করে বলবা নাকি, বস্তুর কোন ধর্মকে কাজে লাগানো হয়? ইংরেজি নামটা কি কেউ একটু বলো তো। পরীক্ষায় কিন্তু ইংরেজি নামটা আসতে পারে। বস্তুর কোন ধর্মটাকে কাজে লাগানো হয়? একটু দেখো, দেখো থার্মোমেট্রিক প্রপার্টিস। পরীক্ষায় কিন্তু গত বছর থেকে ইংরেজি নামগুলো থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। সো পরীক্ষায় কিন্তু এই নামটা আসতে পারে, বস্তুর কোন ধর্ম কাজে লাগানো হয়? থার্মোমেট্রিক প্রপার্টিস। এখানে একটু কমেন্ট করবা নাকি কোন ধর্মকে কাজে লাগানো হয়। আচ্ছা, সাব্বির বলেছে টেম্পারেচার। দেখছো, অলরেডি কিন্তু ভুল করেছে। পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে বস্তুর কোন ধর্মকে কাজে লাগানো হয়। উত্তর হলো উষ্ণতামিতি ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টিস। আমরা যাতে এই কথাটা মনে রাখি। এইখানে বেশ কয়েকজন হাহা দিচ্ছে। কেন হাহা দিচ্ছে আমি ঠিক নিশ্চিত না, তবে যারা হাহা দিচ্ছে ব্যাপারটা বেশ মজার। লাভের বন্যা বয়ে দিচ্ছে এক পাশে, আর কয়েকজন হাহা দিচ্ছে। যারা হাহা দিচ্ছে তুমি শুধু শুধু ক্লাস করছো কেন? তুমি যেহেতু প্রচন্ড পরিমাণে পণ্ডিত,
এবং তুমি যেহেতু হার্ভার্ড এমআইটিতে পড়ার যোগ্য, তুমি আমাদের এখানে ক্লাস করে শুধু শুধু সময় নষ্ট করছো। তোমার স্থান হলো আসলে এই মুহূর্তে ভাগাড়ে বা হার্ভার্ড এমআইটিতে, যারা এখানে হাহা দিচ্ছে। অসাধারণ, সবাই খুব ভালো কমেন্ট করেছো। থার্মোমেট্রিক প্রপার্টিজ, আশা করি একটা ভালো জিনিস শেখালাম, বস্তু কোন ধর্মকে কাজে লাগানো হয়, এবং যে সকল বস্তুর এই ধর্ম আছে তাদেরকে বলা হয় থার্মোমেট্রিক সাবস্টেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে মনে রাখবা, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কোন পদার্থগুলো ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। থার্মোমেট্রিক সাবস্টেন্স বা উষ্ণতামিতি পদার্থ, সকল পদার্থ দিয়েই কিন্তু থার্মোমিটার তৈরি করা যাবে না। কোন পদার্থ দিয়ে যাবে? উষ্ণতামিতি পদার্থ। জিনিসটাকে পারা যাবে? তো কালকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন পদার্থ দ্বারা থার্মোমিটার তৈরি করা হয়, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? সবাই একটু উত্তরটা লিখবে নাকি বাংলায়? বাংলায় একটু লিখো তো, সেই পদার্থটাকে কি বলে? উষ্ণতামিতি পদার্থ। এখানে যারা ক্লাস করছো, সারিকা তুমি বলবা নাকি কোন ধরনের পদার্থকে কাজে লাগানো হয় বলো তো? থার্মোমেট্রিক সাবস্টেন্সেস। বাংলায় কি বলে? উষ্ণতামিতিক পদার্থ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ সারিকা। এখানে যারা অনেকে প্রশ্ন করবে ভাই জুম লিংক কোথায়, জুম লিংক কোথায়? ঠিক আছে, আচ্ছা, জুম লিংক খোঁজার দরকার নাই। এখানে যারা আমাদের পেইড ইউজার তারা জুমে ক্লাস করছে, কারণ আমাদের জুমে সিট দিতে পারবো আমরা 1000। অসংখ্য ধন্যবাদ। পুতুষী আনিকা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। শওকত কমেন্ট করেছে, ইকরামণি কমেন্ট করেছে, অঙ্কুর পাল উষ্ণতামিতিক পদার্থ। তাহলে দেখো, এই প্রথম প্যারা থেকে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে, এবং এটা তুমি যদি খেয়াল করে না পারো তুমি কিন্তু এই জিনিসটা উত্তর করতে পারবে না। আচ্ছা, তো দেখো, যেমন পারদকে যদি কাজে লাগানো হয় তাহলে হবে পারদ থার্মোমিটার। যদি রোধকে কাজে লাগানো হয় তাহলে রোধ হলো একটা উষ্ণতামিতি ধর্ম, এইগুলাই কিন্তু তখন সেটাকে বলা হবে রোধ থার্মোমিটার। ঠিক আছে, সো দ্যাটস ইট। তাহলে পারদ একটা উষ্ণতামিতি পদার্থ, এবং পারদের যে প্রসারণ, পারদের প্রসারণ হলো পারদের উষ্ণতামিতিক ধর্ম। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে পারদের উষ্ণতামিতিক ধর্মটা কিরকম, কোনটা? উত্তর হলো পারদের প্রসারণ, পারদটা যে প্রসারিত হয়। এইভাবে আপনি যদি বইটা একদম স্পেসিফিক ভাবে খুবলে খুবলে পড়েন তাহলে যে কোনো পরীক্ষায় আপনি খুব ভালো করতে পারবেন, এবং এইটাই হলো মেডিকেলে ভালো করার মূলনীতি, বইটা খুব ভালো মতো পড়া। সো আমি তোমাদেরকে এই অংশটুকু পুরোপুরি পড়িয়ে ফেললাম। আমরা যদি একটু তাকাই দেখি আমাদের যে সুন্দর লেকচার নোট আছে, সেই লেকচার নোটে দেখো এই কথাটা আমরা খুব সুন্দর করে বলে দিয়েছি যে যে যন্ত্র দ্বারা নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় থার্মোমিটার। তারপরে যে ধর্মটা দিয়ে তাপমাত্রা মাপা হয় সেটাকে বলে উষ্ণতামিতি ধর্ম, যে পদার্থ দ্বারা সেটাকে বলে উষ্ণতামিতি পদার্থ। আর সঠিকভাবে তাপমাত্রা পরিমাপের পদ্ধতিটাকে বলা হয় থার্মোমিতি। তো সঠিকভাবে যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় থার্মোমিতি, বা ইংরেজিতে বলা হয় থার্মোমেট্রি। আশা করি সবাই খুব সুন্দর করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। শুভ বলেছে ভাইয়া আমাদের কমেন্ট পড়বেন মাঝে মাঝে, অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পড়ছি ইনশাল্লাহ। নেটওয়ার্কের সমস্যা তোমারই হচ্ছে ভাইয়া, ওকে ঠিক আছে। এখানে বলেছে আমরাও লেকচারের পিডিএফ চাই, ইনশাল্লাহ আমরা অবশ্যই কিছু লেকচারের পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পারভিন বলেছে আমিও পেইড ব্যাচের কিন্তু জুম লিংক পাইতেছি না। তুমি যে কোন পেইড ব্যাচের সেটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রত্যেকটা পেইড ব্যাচে জুমের লিংক পোস্ট করে দেওয়া আছে পারভিন, তুমি মনে হয় বুঝতে পারো না কিছু, সেটাই হলো কথা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস চান্স অফ ফ্রি ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে। এখানে যারা শুধু শুধু কমেন্ট করছো, শুধু শুধু কমেন্ট করার দরকার নেই। তাহলে এই অংশটুকু কিন্তু আমি তোমাদের সবাইকে পড়াই ফেলতে পারলাম, আশা করি পারা যাবে। এরপরে একটা এখানে কথা বলা হয়েছে যার নাম হলো তাপীয় সমতা। এই টপিকটা আমরা 1 মিনিট পরে পড়বো। তার আগে তাপমাত্রা ধারণা, এই টপিকটা চলো আমরা পড়ে আসি। তাপমাত্রা কাকে বলে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই ক্লিয়ার কাট ধারণা নাই। তাপমাত্রা কাকে বলে, কনসেপ্ট অফ টেম্পারেচার, এইটা নিয়ে চলো আমরা একটু পড়ালেখা করব। পরীক্ষায় কিন্তু এই লাইন থেকে প্রশ্ন আসবে যে বস্তুর উত্তাপের পরিমাণ বোঝানো হয় কোনটি দ্বারা। তাকায় দেখো, পরিমাণ কিন্তু বলা হয়েছে, বস্তুর উত্তাপের পরিমাণ বোঝানো হয় তাপমাত্রা দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে পরীক্ষা কিন্তু এইটাই আসবে, নিচের কোনটি দ্বারা বস্তুর উত্তাপের পরিমাণ নির্ধারণ করা হয়? তাপমাত্রা দ্বারা। এবং আরেকটা জিনিস কিন্তু তাপমাত্রা দ্বারা বলা হয়, সেটা হচ্ছে যে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে কে এবং তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে কে। পরীক্ষায় কিন্তু এই লাইনগুলো আসে, উত্তর হচ্ছে তাপমাত্রা। সো পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি দ্বারা তাপ প্রবাহের অভিমুখ নির্ধারিত হয়? উত্তর হলো তাপমাত্রা। তাপের প্রবাহ এক বস্তু থেকে অন্য বস্তুতে যাবে, এটা কে ঠিক করে? এটা ঠিক করে তাপমাত্রা। এটা দিয়ে কি বোঝাচ্ছে? একখানে তুমি একটা পাশাপাশি একটা গরম চা রাখলা আর একটা তুমি গরম
ঠান্ডা পানি রাখলা, তাহলে দুটা তুমি যদি মিশিয়ে দাও, পাশাপাশি রাখো, তাহলে কে কোথা থেকে তাপ দিবে? এটা তো কমন সেন্স যে গরম চাটা ঠান্ডা পানিতে তাপটা স্থানান্তর করবে। এর কারণ হলো গরম চায়ের তাপমাত্রা বেশি এবং ঠান্ডা পানির তাপমাত্রা কম। তাহলে তাপমাত্রা হলো সেই বিষয় যা তাপ প্রবাহের অভিমুখকে নির্ধারণ করে, এটা হলো 1 নম্বর কথা, এবং তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে, এবং এইটা কিন্তু বস্তুর উত্তাপের পরিমাণ নির্দেশ করে। সো এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। ওকে, সো এইখান থেকে এই এমসিকিউ গুলাই কিন্তু আসবে, আশা করি পারা যাবে। এখন এইখানে তাকায় দেখো, ঠিক তার পরের প্যারায় বলা হয়েছে যে তাপমাত্রা আমরা কিভাবে মাপি, কোন জিনিসটাকে কাজে লাগিয়ে মাপি? আমরা বস্তুর উষ্ণতামিতিক ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপি। যেমন এইখানে একটা তাপমাত্রার কথা বলা হয়েছে যে থার্মোকাপল, এইটা কিন্তু একটা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে থার্মোকাপলে কোন ধর্মকে কাজে লাগানো হয়? তড়িৎ চালক শক্তির ধর্ম। এই লাইন থেকেই প্রশ্ন আসবে। থার্মোকাপলে কোন ধর্মকে কাজে লাগানো হয়? তড়িৎ চালক শক্তির ধর্ম। মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে যে তড়িৎ চালক শক্তির যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা মেপে কিন্তু আমরা থার্মোকাপলে তাপমাত্রা মাপতে পারি। পরীক্ষায় কিন্তু এগুলো খুব সূক্ষ্ম প্রশ্ন, থার্মোকাপলে কোন ধর্মটা কাজে লাগানো হয়। একইভাবে তাকায় দেখো বিকিরণ পাইরোমিটারে, এখানে নাম দেওয়া আছে কি সুন্দর, দেখো বিকিরণ পাইরোমিটার। তো পাইরোমিটার শব্দটার অর্থ হলো, তুমি যেখানে পাইরো কথাটা পাবা, মনে রাখবো পাইরো মানে হলো তাপ বা আগুন, পাইরো মানেই হলো তাপ। তাহলে পাইরোমিটার মানে উত্তপ্ত বস্তুর তাপমাত্রা মাপতে পারে পাইরোমিটার। দেখো এই পাইরোমিটার কিন্তু উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগায়, এবং বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা এটা মাপে। তাহলে এটা শুরুই হলো 500 থেকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোনটি ব্যবহার করা হবে, সবাই একটু বলবা নাকি সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? একটু কমেন্টে জানাও তো। সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়, পরীক্ষা যদি প্রশ্ন আসে বলা যাবে নাকি? আফনান আক্তার খুব মজার একটা কাজ করছে। আফনান আক্তার যে এমসিকিউ প্যাকেজ আমাদের সাবস্ক্রাইব করেছে, ও বুঝেও না যে ওর এমসিকিউ প্যাকেজ সাবস্ক্রাইব হয়েছে, কোথায় গিয়ে এমসিকিউটা পাবে, সেটা আমাদের ব্যর্থতা, ওকে আমরা বুঝাতে পারছি না। আর আফনান, তুমি কি আমাদের কোন পেইড ব্যাচে ইউজ হয়েছে, তুমি আসলে কবে টাকা পাঠিয়েছো, সেটা নিয়ে আমরা খুব সন্দেহ প্রকাশ করছি। ব্যাপারটা খুব, তুমি প্রত্যেকদিন কমেন্ট করো এবং প্রত্যেকদিন ব্যাপারটা আমাকে ভাবায়। ঠিক আছে মেজবা, বলো তো ভাইয়া, সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? পাইরোমিটার। পাইরোমিটার, অসংখ্য ধন্যবাদ ছোট ভাই। তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই আসবে, সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? পাইরোমিটার। সো আশা করি আমরা শিখে গেলাম পাইরোমিটার। এখানে আমরা যখন আমাদের আমাদের এখানে পড়বো, এখানে দেখো আমরা একটা ছক করে রেখেছি আমাদের ডিএমসি ডিমার্স এর আমাদের যে লেকচার নোট, এখানে প্রত্যেকটা কি কি ধরনের থার্মোমিটার হওয়া সম্ভব এবং কোনটা দিয়ে কি করা হয় আমরা এখানে সুন্দর করে বলে রেখেছি, তোমরা তাকায় দেখতে পারো। এখানে দেখো একটা হলো বিকিরণ পাইরোমিটার। এই বিকিরণ পাইরোমিটার দিয়ে আমরা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঊর্ধ্বের তাপমাত্রা আমরা মাপতে পারি, এবং যেটাতে কাজে লাগানো হয় উষ্ণতামিতিক বিকিরণ, উত্তপ্ত বস্তুর বিকিরণকে, এবং যেটাতে পদার্থ হলো কৃষ্ণকায় পাত, উষ্ণতামিতি পদার্থ। তো এই আমরা এখানে একটা জানলাম। একটু আগে বললাম কি থার্মোকাপলেরটা কি? তাপীয় তড়িৎচালক শক্তি। দেখো কত সুন্দর করে বলা আছে। থার্মোকাপল দিয়ে কি মাপা যায়? 250 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তোমরা বলবো ভাইয়া এই তথ্যগুলা কোথায় দেওয়া আছে? এই তথ্যগুলা আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, এগুলো অন্যান্য বইয়ের তথ্য। যেমন ইসাক স্যারের বইয়ে কয়টা তথ্য দেওয়া আছে, বেশিরভাগ সময় ইসাক স্যারের বই থেকেই কিন্তু প্রশ্ন আসে। তারপর আমাদের তরল থার্মোমিটারে কৈশিক নলে তরলের যে উচ্চতা সেটা কাজে লাগানো হয়, এইটা দ্বারা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপা যেতে পারে। এরপরে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এইটা দ্বারাও 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপা যেতে পারে। রোদ থার্মোমিটার, এইটা দ্বারা 200 থেকে 1200 পর্যন্ত মাপা যেতে পারে। এখন তোমরা বলবা যে ভাই এই জিনিসটা কিভাবে পড়বো? এই লেকচার নোট থেকে এই পুরো টপিকটা অবশ্যই পড়ে ফেলতে হবে। এটা থেকে প্রশ্ন, এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। যারা ক্লাস করছো, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 স্টার ইম্পর্টেন্ট টপিক।
খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে পরিসর, এই পরিসরটা কিন্তু কয়েক বছর আগেও ইসাক স্যারের বইয়েই ছিল, পরবর্তীতে 2015 সালে বই আপডেট হওয়ার পর ইসাক স্যারের বইয়ে এই জিনিসটা তিনি সরিয়ে ফেলেছেন, কিন্তু বেশ কিছু বইয়ে এখনো এটার অবস্থান আছে। তো এখান থেকে যদি কালকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে আমি কিন্তু মোটেই অবাক হব না। তো আমরা এই টপিকটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম কিন্তু তোমাদেরকে লেকচার নোট প্রোভাইড করব। যারা আমাদের পেইড ব্যাচে আছো প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু লেকচার নোট আমরা দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। লেকচার নোটগুলো তৈরি করতে আমাদের অল্প একটু সময় লেগে গেল, কিন্তু তোমরা পেয়ে যাবে, একটু দেরি হলেও পেয়ে যাবা, যেহেতু ভর্তি পরীক্ষা আসতে আরো আমাদের মোটামুটি 8 মাস আছে, এর মধ্যে পেয়ে যাবা। এখানে একটা জিনিস বলে দিই, বিকিরণ পাইরোমিটারটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, 500 ডিগ্রির ঊর্ধ্বে। কিন্তু তাকায় দেখো থার্মিস্টর কিন্তু এখানে সবচেয়ে মাত্র 70 থেকে 300, বাকিগুলা কিন্তু সবাই কিন্তু 1000-এর উপরে পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। এবং 3টা থার্মোকাপল, স্থির আয়তন এবং তরল, এরা কিন্তু সবাই 1500 পর্যন্ত মাপতে পারে, ঠিক আছে। আর রোধ হলো 200 থেকে 1200, 200 কথাটা মনে রাখলেই হবে, এখানেও 200 আছে, এখানে হলো 1200। তো রোধ হলো 200, 1200, এইভাবে মনে রাখা যেতে পারে। আর তরলটা এখানে তাকায় দেখো, এরা কিন্তু এই চারটায় কিন্তু মাইনাস পর্যন্ত মাপতে পারে, থার্মিস্টর কিন্তু মাইনাস পর্যন্ত মাপতে পারে না। থার্মিস্টরের তাপমাত্রা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, 70 থেকে 300। এটা কিন্তু আগে ইসাক স্যারের বইয়ে খুব ইম্পর্টেন্ট ভাবে দেওয়া ছিল, কত ডিগ্রি সেলসিয়াস মাপতে পারে, 70 থেকে 300। এই তথ্যগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সো ফিজিক্স পড়লে এইভাবেই পড়া উচিত, বইটা পড়ে সাথে অতিরিক্ত তথ্যগুলো একটু গুছিয়ে নিয়ে পড়া উচিত। সো এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। যারা ক্লাস করছো, এই অংশটা ইউটিউবে আপলোড হবে, তুমি তখন ইউটিউব থেকে এই অংশটা ছবি নিয়ে নিতে পারো, হোপফুলি তোমার পুরোপুরি কাজে লাগবে। এবং তারপর তোমরা যেটা করবা, অবশ্যই তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এইটা বইয়ের মধ্যে লিখে ফেলবা। এইটা বইয়ের মধ্যে লিখে ইসাক স্যারের যেই পেজটা আমি মাত্র পড়াইলাম, এই পেজে এটা সবাই লাগাই দিবা, যাতে তুমি যখন ইসাক স্যারের বইটা পড়ো তোমাকে যাতে অন্য কোনো কিছু খুঁজতে না হয়, ইসাক স্যারের বইয়ের মধ্যেই তুমি যখন পড়ছো এই জায়গাতেই তুমি যাতে ভবিষ্যতে পড়াটা করতে পারো। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? যারা ক্লাস করছো একটু কমেন্ট করবে নাকি, জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমি কি বললাম। আচ্ছা, অনেকেই বলছে যে ক্লাস গ্রুপে অ্যাভেলেবল থাকবে কিনা, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিইনি। লাইভ ক্লাস না করলে আমরা ভাবছি যে এই জিনিস তোমাদেরকে দিব কিনা, কারণ এতে লাইভ ক্লাসের প্রতি পোলাপানের কমিটমেন্ট কমে যায়, ক্লাস আমরা ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে একজন বলেছে কাজল ব্রাদার্স এর বইয়ে অন্য তথ্য দেওয়া আছে, এক এক বইয়ে সংখ্যাগত পার্থক্য থাকতে পারে, আমরা একটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা পড়ছি, সো সেটাই আমি তোমাদেরকে পড়াইলাম। আচ্ছা, ওকে। তো আমরা এই অংশটুকু পড়ে ফেললাম, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। ওকে, সুমাইয়া ইফাত বলেছে বুঝতে পেরেছে। সচিন কুমার দাস বলেছে ভাইয়া দাগানো বইয়ের পিডিএফ চাই। দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে, চিন্তা করার কিছু নাই, দাগানো বইয়ের পিডিএফ আমরা দিয়ে দেবো। এবার তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখো। তাপমাত্রা মাপার জন্য বেশ কয়েকটা স্কেল আছে, একটার নাম সেলসিয়াস, একটার নাম ফারেনহাইট, একটার নাম কেলভিন। এইগুলা হলো তাপমাত্রা পরিমাপের জন্য মোটামুটি ভাবে এগুলো কিন্তু তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাপমাত্রা পরিমাপের জন্য যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কেলের নাম কি, সেটার নামটা কিন্তু খুবই মজার, সেটার নাম হলো আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল। সো আন্তর্জাতিক তাপমাত্রা স্কেলে অ্যাকচুয়ালি সবগুলোকেই কাউন্ট করা হয়, সবগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়। সো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে আন্তর্জাতিকভাবে তাপমাত্রা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়, দ্য অ্যান্সার শুড বি আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল। এবং এটা 1927 সালে এটাকে অনুমোদন করা হয়। এই আন্তর্জাতিক তাপমাত্রা স্কেলে মূলত এই সবগুলোকেই ব্যবহার করা হয়, যাদের মধ্যে এই সম্পর্কটা স্থাপন করা হয়েছে, C/5, F-32/9, K-273/5। এখন এই জিনিসটা কি, এইটা নিয়ে আমরা তো আজকে বললাম, তো আজকে আমরা এই জিনিসটার ডেরিভেশনটা আজকে আমরা আলোচনা করব না। তবে মনে রাখবা ভর্তি পরীক্ষার জন্য এটা 100 স্টার ইম্পর্টেন্ট, 100 স্টার মানে 100 স্টার, এটাই পরীক্ষায় আসবে। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? তো সেলসিয়াসের সাথে ফারেনহাইটের কি সম্পর্ক, কেলভিনের কি সম্পর্ক, তোমাকে এটা 100% পারতে হবে। পরীক্ষা কিন্তু এই লাইন থেকেই প্রশ্ন আসবে, আর কিছু আসবে না, ঠিক আছে। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি 20 দ্বারা গুণ দেই, সব জায়গায় তাকায় দেখো, এটাকে আমরা 20 দ্বারা যদি গুণ দেই তাহলে এই জিনিসটা এরকম দেখাবে, C/100, নিচে F-32/180, আর নিচে এখানে K-273/100, আর এই জায়গায় তাকায় দেখো S-M/B-M। এখন প্রশ্ন হবে হোয়াট ইজ S-M, হোয়াট ইজ B-M? S হলো
আমরা যে তাপমাত্রাটা খুঁজতে চাচ্ছি, এম হলো বরফ বিন্দু বা মেল্টিং পয়েন্ট, বি হলো স্টিম বিন্দু বা বয়লিং পয়েন্ট। এটা যারা এখনো জানো না বি বলতে কি বোঝায়, এম বলতে কি বোঝায়, তাদেরকে জানাই দিচ্ছি। এম মানে মেল্টিং, মেল্টিং মানে হলো গলে যাওয়া, বরফ যে তাপমাত্রায় গলে যায় সেটাকে বলা হয় বরফের মেল্টিং পয়েন্ট। আর পানি যে তাপমাত্রায় বয়েল হয়, বয়েল মানে বাষ্পীভূত হওয়া, সেটাকে বলা হয় পানির বয়লিং পয়েন্ট। সো এই সূত্রটা যারা এখনো এই সূত্রটা কিন্তু শেখানো আমার এই মুহূর্তে দায়িত্ব না, কারণ আমরা মেডিকেল ফিজিক্স পড়ছি। আমি শুধু এইটুকু বলবো, এই সূত্রটা দ্বারা কিন্তু আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা খুঁজে বের করতে পারি বা বিভিন্ন স্কেলে তাপমাত্রাটার মান বের করতে পারি। হোপফুলি আমি তোমাদেরকে জিনিসটা এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে একজন বলেছে কারেন্ট গেলে কি করব, সেটা একটা সমস্যা। অবশ্য কারেন্ট চলে যেতে পারে যে কারো যে কোনো সময়। আচ্ছা, আমরা চিন্তা করছি, সমস্যা নেই, আমরা ক্লাসটা রাখার চেষ্টা করব, ইউটিউবে আপলোড দেওয়া হবে, নাথিং টু ওরি, যাতে তোমাদের উপকার হয়। তবে লাইভ ক্লাস করাটাই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ইউটিউবে নাটক দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ইউটিউবে মজার ভিডিও দেখো, টিকটক দেখো, ক্লাস কিন্তু পোলাপান কম করতে চাই। সেই জন্য লাইভ ক্লাসে যতক্ষণ থাকবে দেখবে ততক্ষণ শেখা হচ্ছে। আচ্ছা, সো তাহলে এইটাই কিন্তু পরীক্ষায় আসবে, কোনটা সত্য নয় কোনটা মিথ্যা নয়। আচ্ছা, এইবার কিভাবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের করা হয়, দেখো একটা মাত্র লাইন পড়াবো। দেখো এইচএসসির পড়ার সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনে কিন্তু একটা খুব ক্লিয়ার কাট পার্থক্য আছে। এইচএসসির জন্য কিন্তু অনেক পড়তে হয়, কিন্তু মেডিকেলের জন্য তাকায় দেখো মাত্র 3টা লাইন পড়তে হবে। এক, সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুর মান কত? 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে স্টিম বিন্দুর মান কত? 100 ডিগ্রি। এবং সেলসিয়াস স্কেলে প্রতি ঘরের মান কত? 1 ডিগ্রি। এবং এখানে মৌলিক ভাগ কয়টা? 100টা। সো এই 4টা প্রশ্ন আসতে পারে, বরফ বিন্দু কোনটা, স্টিম বিন্দু কোনটা, মৌলিক ব্যবধান কয়টা, এবং প্রতি ঘরের মান কত? 1 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের জন্য। এবং লাস্ট যে কথাটা, সেটা হলো সেলসিয়াস স্কেলের জন্য কোন সূত্রটা ব্যবহার করা হয়। এই সূত্রটা পরীক্ষায় কিন্তু এত তোমার এত কিছু বুঝবে না, পরীক্ষায় সিম্পলি এই লাইনটা তুলে দিবে, নিচের কোনটি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের করার জন্য ব্যবহৃত সূত্র? থিটা ইকুয়াল টু থিটা এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা বেশ এবং বেশ গুরুত্বপূর্ণ, এই তথ্যটাই আসবে যারা ক্লাস করছো। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। রাফি, আমি কি বুঝাতে পারলাম কি প্রশ্ন আসবে? ঠিক আছে, ওকে। একইভাবে তুমি যখন রোদ থার্মোমিটারের কথা বলবা, একইভাবে কিন্তু রোদ থার্মোমিটারের জন্য সূত্রটা কিন্তু হুবহু একই। তাকায় দেখো, হুবহু একই, শুধুমাত্র যখন সেলসিয়াস স্কেলে তখন তুমি এক্স ব্যবহার করছো, আর যখন রোধের জন্য তখন তুমি আর বা রেজিস্ট্যান্স ব্যবহার করছো। দ্যাটস ইট, সেটা দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে এইখানে আমরা স্টিম এবং আইস ব্যবহার করি, রোধের জন্য কিন্তু 0 এবং 100 ব্যবহার করা হয়। এবং রোধের জন্য এইটা হলো রোদ থার্মোমিটারের জন্য ব্যবহৃত সূত্র। পরীক্ষায় আসবে কোনটা? রোদ থার্মোমিটারের জন্য ব্যবহার করার সূত্র। একইভাবে কোনটা ফারেনহাইটের জন্য? একদম পেজের লাস্ট লাইনটা। যারা ক্লাস করছো, তো আমি গ্যারান্টি দিতে পারি বেশিরভাগ বাচ্চা কাচ্চাই এই লাইনটা কিন্তু পারে না। এইটুকু আমি বলতে পারি, হুবহু ওই যে তাকায় দেখো সেলসিয়াসের মতো, শুধুমাত্র 180 দ্বারা গুণ হবে আর প্লাস 32 যোগ হবে, কারণ এটাই হলো তাদের মধ্যে সম্পর্ক। এখানে 180 দ্বারা গুণ আর 32 ডিগ্রি ফারেনহাইট। সো এইখানে এই হলো আমরা জানবো। এখন প্রশ্ন হবে ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু কত? বরফ বিন্দু হলো 32 ডিগ্রি এবং স্টিম বিন্দু 212। মৌলিক ব্যবধান কয়টা? 180টা। প্রতি ভাগের মান হলো 1 ডিগ্রি ফারেনহাইট। সো পরীক্ষায় যদি এইটা না আসে, তাহলে পরীক্ষায় কোনটা আসবে আমি ঠিক জানি না। যারা মেডিকেল ফিজিক্সে ক্লাস করছো, লেকচারটা একবার মন দিয়ে দেখো, কি বলার চেষ্টা করলাম আমি। ফারেনহাইট স্কেল নিয়ে, স্কেলে বরফ বিন্দু কত, কালকে পরীক্ষা এটাই আসবে। স্টিম বিন্দু কোনটা, কত ভাগে ভাগ করা হয়, কালকে ভর্তি পরীক্ষাতে এই টপিকটাই আসবে। আমি কি আশা করি বুঝাতে পেরেছি। এবং এই ফারেনহাইট থার্মোমিটার আমরা ব্যবহার করি কিন্তু মানব দেহের তাপমাত্রা বা জ্বর মাপার জন্য। এখন প্রতি ঘরে ঘরে করো না, তুমি যখন তাপমাত্রা মাপছো ওইটার দিকে ভালো করে তাকায় দেখো। আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেইটাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। ঠিক আছে, এবং এইটা দ্বারা মাত্র কিন্তু 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা যায়, 180 পর্যন্ত কিন্তু না, 95 থেকে 110 পর্যন্ত মাপা যায়। সো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য,
কত থেকে কত পর্যন্ত মাপা যায়? 95 থেকে 110। আমাদের জ্বর 101 পার হইলেই মোটামুটি আমাদের অবস্থা কাবু হয়ে যায়, আর 105 হয়ে গেলে তো ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে? কিন্তু আমরা মাপতে পারবো মাত্র 110 পর্যন্ত। তোমার যদি 110 পার হয়ে যায়, ধরে নাও তুমি সৃষ্টিকর্তার কাছাকাছি চলে গেছো, তুমি মোটামুটি কবরে এক পা দিয়ে রাখছো। সো কারো যদি জ্বর 110 পার হয়ে যায়, কবরে যাওয়া মোটামুটি তোমার নিশ্চিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা যেহেতু মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা ওই 110 মাপতে পারি, মোটামুটি ধরা হয় মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা 110 হতে পারে বেঁচে থাকা পর্যন্ত। যেহেতু আমরা ফারেনহাইট তাপমাত্রার মাধ্যমে মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা মাপতে পারি, ঠিক সেই জন্য কিন্তু এটাকে চরম থার্মোমিটার বলা হয়। তাহলে আমাকে একটু তোমরা কমেন্ট করবা নাকি, আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেটার মোট 3টা নাম আছে। কি কি নাম 3টা? দেখি কে সবার আগে কমেন্ট করতে পারে কোন সেই 3টা নাম। আমি 10 সেকেন্ড অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। সে কোন সে 3টা নাম মানব দেহে যে আমরা ব্যবহার করি থার্মোমিটারের 3টা নাম কি কি, একটু কষ্ট করে বলবা নাকি? এখানে বেশ লোকজন খুব মজার মজার প্রশ্ন করে। ওকে, এখানে একজন বলেছে, বাবুরাম বলেছে ফারেনহাইট, ক্লিনিক্যাল এবং চরম। বাবু, আরেকটা নাম তুমি মিস করেছো। চরম থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার। ইয়েস, সাইদা নাফিসা ও ঠিকটা বলেছে। ডাক্তারি থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, চরম থার্মোমিটার, সাথে তুই ফারেনহাইটে লাগাই দিতে পারো। বেস্ট উত্তর দিছে সাইদুর রহমান রুবেল। ও এতক্ষণ ধরে ক্লাস করছে, ও আসলে ক্লাস করতে করতে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে। ও আমার কথা কিছুই বুঝে নাই, প্রশ্ন কি করলো আমার উত্তর কি দিল। ও বলছে ক্যালভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট। এইভাবে এইভাবে হতে পারে না, এইভাবে তুমি এভাবে ক্লাস করার কোনো মানে হয় না ছোট ভাই। তুমি খুব ভুল পথে ক্লাসটাকে পরিচালিত করছো। ক্লাসটা ভুল হচ্ছে তোমার ভাইয়া। তুমি যেটা করছো এটা ঠিক হচ্ছে না, তোমার উচিত, তোমার কিন্তু অবশ্যই অবশ্যই তুমি কিন্তু ভুল করছো। তোমার উচিত হবে ক্লাসটা মনোযোগ দিয়ে করা। তুমি ঠিক উত্তরটা দাও নাই ভাই, তুমি এটা কি করলা বলো তো? তুমি কি উত্তর দিলা? প্রশ্ন করলাম যে আমরা যে তাপমাত্রা মাপি আমাদের শরীরে, সেই থার্মোমিটারটার কয়েকটা নাম আছে, 3টা নাম, সেইটার নাম কি? সো অনেকেই ঠিক উত্তর দিয়েছো। সেইটার মোট আমাদের 3টা নাম আছে, এবং অসংখ্য ধন্যবাদ যে ঠিক উত্তর দেওয়ার জন্য। মাইশা সিদ্দিকা বলেছে অসংখ্য ধন্যবাদ যে তুমি অ্যাকচুয়ালি খুব ভালো ভালো উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। এখানে অদ্রিতা বর্ণিল, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই সবাই খুবই ভালোভাবে তোমরা সবাই ঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। ওকে, কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেলাম, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। যখন আমরা ফেসবুক লাইভে পড়াই আমার মনে হয় যে এটা একটু এক্সট্রা একটা প্রেশার থাকে, জুমে পড়াতে কিছুটা বেশি সহজ হয়ে যায়। ফেসবুক লাইভে পড়ানোটা কিছুটা একটু হলেও আমাদের কাছে মনে হয় যে হালকা একটু কঠিন বলেই মনে হয় আমার কাছে। ওকে, সো আমি শিখিয়ে ফেললাম। আচ্ছা, এখানে এখন দেখিয়ে দিই। এখানে দেখো ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে একটা পার্থক্য আমরা আলোচনা করছি, তুমি আশা করি সবাই দেখতে পাচ্ছ যারা ক্লাস করছো। ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য বিদ্যমান। ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান দেখো। ফারেনহাইট এবং সেলসিয়াস, সেলসিয়াসটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সেলসিয়াস, তার নামানুসারে এটার নাম। আর ফারেনহাইট আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফারেনহাইট। এইটাতে উপরের তাপমাত্রাটা হলো 100, ফারেনহাইটে কিন্তু 212। এইটার নিম্নটা হলো 0, এটাতে কিন্তু 32 ডিগ্রি। এটাতে 100টা, এটাতে 180টা, এটাতে 0, এটাতে ফারেনহাইট। আশা করি জিনিসটা আমি যেটা পড়ালাম তুমি এটা বুঝতে পেরেছো। এবং এগুলো এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নিচের কোনটা ফারেনহাইটের জন্য সত্য নয়, যেটা নিচের কোনটা সেলসিয়াসের সত্য নয়? সানিয়া তরুশি অরিন, ভাইয়া পড়লো না, ভাইয়া পড়লাম, থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা কমেন্ট করেছো, কমেন্ট পড়াটাও তোমরা মনে করো, এটা তো মাঝে মাঝে আমার নিজেকে রেডিও জকি মনে হয়, মাঝে মাঝে এখন আমাকে ভিজে মনে হচ্ছে ভিডিও জকি, এবং সিজে মনে হচ্ছে ক্লাস জকি, মানে আমি ক্লাস করতে করতে তোমাদের কমেন্ট পড়ার যে বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, ওর গফ ওর মাথা খেয়ে ফেলেছে। আচ্ছা, হতে পারে, না হলে এইসব উত্তর কেন দিল? এখানে মাসুদ পারভেজ, শেষ কাব্য, মামুন মিয়া, মাশরাফি বিন, মেহেদি মারুফ, তোমরা অসংখ্য ধন্যবাদ যে তোমরা এগুলো ক্লাস করছো, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে আমি কিন্তু এটুকু পড়িয়ে ফেললাম। হ্যাঁ, আর একটা জিনিস, তাপমাত্রা মাপার জন্য 3 রকম স্কেল প্রচলিত আছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। এবং দেখো এখানে একটা খুব সুন্দর মজার তথ্য দেওয়া আছে। আমেরিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু ফারেনহাইট। তুমি যদি আমেরিকাতে গিয়ে বলো আজকে প্রচন্ড গরম, আজকে 30 ডিগ্রি সেলসিয়াস, ওরা কিন্তু তোমার দিকে চোখ বাঁকা করে তাকাবে। এই মূলত আমরা কেন সেলসিয়াস ব্যবহার করি, আমরা কিন্তু বলি যে আজকে 3 ডিগ্রি সেলসিয়াস, আজকে 10 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড ঠান্ডা, কারণ আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিলাম। ব্রিটিশরা মূলত সেলসিয়াস ব্যবহার করে, আমেরিকানরা মূলত ফারেনহাইট ব্যবহার করে। কথাটিকে মনে থাকবে, আমেরিকানরা
ফারেনহাইট ব্যবহার করে। আর সার্বজনীন তাপমাত্রা পরিমাপক হলো সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। ঠিক আছে। এবং তার আগে তোমরা আমাকে একটা জিনিস কমেন্টে জানাও তো, যারা গুগল ফর্ম ফিল আপ করেছিলা তাদেরকে কিন্তু আজকে আমরা আমাদের যে আজকে ক্লাস হবে সেটার একটা রিমাইন্ডার SMS দিয়েছিলাম সন্ধ্যাবেলা এবং গ্রুপে লিংক দিয়েছিলাম। সেই SMS টা পেয়েছো কিনা একটু কমেন্ট করবা নাকি, যে জি ভাইয়া SMS পেয়েছি, একটু জানাবা নাকি যে তোমরা আদৌ SMS টা পেয়েছো কিনা, একটু জানানো যাবে নাকি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাকিব বলেছে পেয়েছে, সুরূপজ্যোতি দাস বলেছে পেয়েছে, বাবুরাম পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে তোমরা সবাই পেয়েছো মেসেজ। আমরা কিন্তু এই ধরনের ক্লাসে রিমাইন্ডার মেসেজ তোমাদেরকে দিব, মেসেজটাতে আমল করো। আমরা তোমাদের সময় নষ্ট হবে এমন কোনো কাজই করব না। ডিএমসি ড্রিমার্স কারো উপকার করতে না পারুক, তো কারোর ক্ষতি করার জন্য আমরা বসে নাই। সো ক্লাস করলে 100% লাভ হবে। সো তাহলে এখানে দেখো আমরা আমাদের নোটসে খুব সুন্দর করে প্রত্যেকটা সংখ্যা খুব সুন্দর করে আমরা এখানে গুছিয়ে দিয়েছি। আশা করি দেখতে ভালো লাগছে। আমাদের যারা পেইড ব্যাচের ইউজার, সৌরভ তুমি একটু বলবা নাকি নোটটা দেখতে ভালো লাগছে কিনা, তোমার পড়াটা একটু বেশি গোছানো হবে সেই কিনা? লাগতেছে ভাই, কিন্তু বই আকারে পালে আরো সেই খুশি হয়ে যেতাম। আরে এটা আমরা PDF বই আকারে ছাড়বো ভাবতেছি, কারণ বাজারে বই আকারে দেওয়ার কিছু জটিলতা থাকে সব সময়, সেটাতে আমরা আস্তে আস্তে যাবো। তবে তার আগে এটাকে PDF আকারে কিভাবে বই আকারে দেওয়া যায় সেটা আমরা পরিকল্পনা করছি, সেটা তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ আগামী মাসে। আমরা ওয়েবসাইটে এটা PDF আকারে সবগুলো পেয়ে যাবা। ওকে, সো এইবার আমরা এটা শিখে ফেললাম। এখানে এবার একটা মজার তথ্য শিখতে যাব। আজকে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি আমাদের যে ডিএমসি ড্রিমার্স ফ্যামিলি গ্রুপটাতে, পানির ত্রৈধবিন্দু। এই জিনিসটা আমরা ছোট্টবেলা থেকে অনেকেই হয়তো বা পড়ি, নাম অনেকেই শুনি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কেউই ভালো মতো ঠিক মতো বুঝি না জিনিসটা আসলে কি। এটা একটা অসাধারণ মজাদার জিনিস। অর্থাৎ আমরা সবাই জানি পদার্থ মোটামুটি 3টা অবস্থায় পাওয়া যায়, কঠিন, তরল, বায়বীয়। যদিও আরেকটা অবস্থা আছে প্লাজমা অবস্থা, কিন্তু বাস্তব পৃথিবীর মধ্যে সকল পদার্থ 3টা অবস্থায় পাওয়া যেতে পারে, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু একসাথে কি 3টা অবস্থায় পাওয়া যেতে পারে? এই প্রশ্নটা যদি কেউ করে, তুমি উত্তর দিবা যে জি, যেতে পারে, একসাথে 3টা অবস্থায় পাওয়া যেতে পারে। কখন? ত্রৈধবিন্দু অবস্থায়। কিছু কিছু পদার্থ আছে যারা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং একটা নির্দিষ্ট চাপে, চাপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে একই সাথে কঠিন, একই সাথে তরল এবং একই সাথে বায়বীয় অবস্থায় থাকতে পারে। সেই জিনিসটাকে বলা হয় ত্রৈধবিন্দু। তো এইটা কি বলা, আমরা পানির জন্য একটা ত্রৈধবিন্দু সেট করেছি যেটাকে বলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, যেটার চাপটা কত? যেটা চাপ হলো 4.58 মিলিমিটার পারদ স্তম্ভ চাপ। এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই চাপটা কতটুকু, কত কম বা কত বেশি। মনে রাখবা 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কিন্তু 707 মিলিমিটার মার্কারি। কোথায় 760 আর কোথায় 4, অনেক কম, মানে অনেক কম চাপে পানি। এবং কত তাপমাত্রায়? 273.16 কেলভিন। এখন কেলভিন এবং সেলসিয়াসের সাথে সম্পর্ক যদি আমরা চিন্তা করি, তাহলে 0.16 ডিগ্রি সেলসিয়াস। আমরা সবাই জানি 0.16 ডিগ্রি সেলসিয়াস, এইটা হলো পানির ত্রৈধবিন্দু, বা সহজ ভাষায় বলা যায় 0 ডিগ্রি সেলসিয়াসে এই চাপে পানি একই সাথে বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প হিসেবে অবস্থান করে। যারা এখনো ভিডিওটা দেখো নাই, ডিএমসি ড্রিমার্স ফ্যামিলি গ্রুপে চলে যাও, ভিডিওটা খুব সুন্দর করে দেওয়া আছে। একই সাথে একদিকে পানি তরল, বরফটা গলে পানি হচ্ছে, আবার একদিক দিয়ে পানিটা বাষ্প হয়ে যাচ্ছে, আবার ওই পাশে পানি জমে আবার বরফ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বেশ মজাদার। এখানে তুমি নিজেও এটা করতে পারবা যদি তুমি একটা চাপ মাপার যন্ত্র বের করে চাপটা কমাইতে পারো এবং এই তাপমাত্রাটা নিশ্চিত করতে পারো 273.16 কেলভিন বা 0.16 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটাকে বলা হবে পানির ত্রৈধবিন্দু। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই আসবে যে পানির ত্রৈধবিন্দু কাকে বলে, যে তাপমাত্রায় পানি একসাথে 3টা অবস্থা থাকতে পারে। এখন এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পানির ত্রৈধবিন্দুর 1/273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। আমরা যে কেলভিনের সংজ্ঞা দেই, কেলভিনের সংজ্ঞা দেওয়ার জন্য আমাদেরকে পানির ত্রৈধবিন্দুর সাহায্য নিতে হয়। এবং আমরা যে তাপমাত্রা মাপি, তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রা পরিবর্তনের এসআই একক কিন্তু কেলভিন। তুমি যখন অঙ্ক করবা, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অঙ্কে কিন্তু তোমাকে তাপমাত্রাটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। যদি ফারেনহাইটে দেওয়া থাকে তাহলেও কেলভিনে নিয়ে যেতে হবে, যদি সেলসিয়াসে দেওয়া থাকে তাহলেও ফারেনহাইট নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। সো ফারেনহাইটে নিয়ে যাবা এবং কেলভিনে নিয়ে যাবা, এবং কেলভিনে নিয়ে গিয়ে তারপর কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে। হোপফুলি দিস মেক সেন্স। ঠিক আছে, ওকে। সো আমরা এইটা আশা করি সবাই কানটা খুলে শুনলাম। এসআই একক মাপার কিভাবে মাপা হয়, ত্রৈধবিন্দুর
এত ভাগটাকে এইভাবে মাপা হয়। আচ্ছা ঠিক আছে, এখন এই পানির ত্রৈধবিন্দুর এই 1 কেলভিনকে এই জিনিসটাকে 1 কেলভিন ধরে যে স্কেলটা করা হয় সেই স্কেলটার নাম কিন্তু তাকায় দেখো তাপমাত্রার পরম স্কেল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে তাপমাত্রার পরম স্কেলে কোন জিনিসটাকে তাপমাত্রা পরম স্কেল তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে। এটা কি বলা হয়? তাপগতীয় স্কেল। ঠিক আছে, এটার নাম হলো তাপমাত্রার পরম স্কেল এবং বলা হয় তাপমাত্রার এই যে পরম স্কেল এইটাই কিন্তু মোটামুটি এখানে, সো এইটাই আলটিমেটলি তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল হিসেবে ব্যবহৃত হয়। সো এই যে এটাকে 1 কেলভিন ধরে যে স্কেলটা বানানো হয় সেই স্কেলটাকেই তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলা হয়। এটার জন্য পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি এখান থেকে প্রশ্ন করবে যে ভাইয়া এখান থেকে পড়লাম যা পড়েন বুঝলাম, কিন্তু এখান থেকে প্রশ্নটা আসবে কি? প্রশ্ন আসবে 1 কেলভিন বলতে কি বোঝায়? 1 কেলভিন বলতে বোঝানো হয় পানির ত্রৈধবিন্দু গুণন 1/273.16। এইটা হলো 1 কেলভিনের সংজ্ঞা। যদিও এখানে আমি বাংলা ইংলিশ সব মিলে একটা হযবরল লেখা লিখেছি, তোমাদেরকে এখান থেকে এই জিনিসটা বুঝতে হবে 1 কেলভিন বলতে কি বোঝায়, ত্রৈধবিন্দু গুণন এইটা। ঠিক আছে, আমরা এই জিনিসটা আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভাইয়া যারা অ্যাপে ফুল লেকচার কিনেছে তারা কি লেকচার নোট পাবে না? হ্যাঁ, তারা অবশ্যই তারা যেগুলো ফ্রি লেকচার নোট পাবে, আশা করি তারাও লেকচার নোট পাবে, নাথিং টু ওয়ারি। ওকে, সো এখন পানির ত্রৈধবিন্দু তাপমাত্রাটা কিন্তু আমরা পড়ে ফেললাম। মূল বইটা সবার আগে পড়তে হবে, তারপর অন্য সকল বই। তাকায় দেখো এখানে 5টা জিনিসের ত্রৈধবিন্দু দেওয়া আছে: পানি, পারদ, নিয়ন, অক্সিজেন, আর্গন। 5টা জিনিসের ত্রৈধবিন্দু দেওয়া আছে। এখানে একটা অসাধারণ বক্স দেওয়া আছে। তুমি প্রশ্ন করতে পারো ভাই এই বক্স থেকে কি প্রশ্ন আসবে? 5 স্টার ইম্পর্টেন্ট। এই বক্স থেকে কোনো না কোনো ভর্তি পরীক্ষায় অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা না আসলে ডেন্টালে আসবে, ডেন্টালে না আসলে এটা মেডিকেল, এটা আর্ম ফোর্স মেডিকেলে প্রশ্ন আসবে। ঠিক আছে, প্রশ্ন এখান থেকে, প্রশ্ন এখান থেকে, প্রশ্ন এখান থেকে আসবেই। আচ্ছা, আমি একটা না অনেকক্ষণ পড়ালাম, ছোট্ট একটা 2 মিনিটের বিরতি নিব। লাইভ ক্লাস ছেড়ে কোথাও যাবে না, আমি 2 মিনিট পরে আবার লাইভ ক্লাস জয়েন। আমি যে আমরা একটা ছোট একটা ব্রেকে গেলাম, একটু পিপাসা পেয়ে গিয়েছিল, পানি একটু পান করলাম এবং একটা ছোট্ট বিরতি দেওয়া দরকার ছিল। ওকে, অসংখ্য জন ক্লাস করছে এখন আমাদের সাথে এবং আশা করি কিছুটা হলেও তোমরা শিখতে পারছো। আশা করি কথা খুব একটু সাউন্ডের একটু ঝামেলা হতে পারে, আশা করি কথা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। নির্ঝরা হাসান, তুই আসলি আর ব্রেক শুরু হয়ে গেল। ব্রেক শুরু হয়েছিল, ব্রেক কিন্তু আমরা এখন আবার ঠিক করে ফেলেছি, আমরা আবার ব্রেক থেকে ফিরে এসেছি। ওকে, সো এখানে আহমেদ সাইফ, ও বেশ সুন্দর একটা কাজ করছে, ও বিনামূল্যে জ্ঞান বিতরণ করছে। রুই মাছ ফ্রি ক্লাস, জুলজি চ্যাপ্টার 2, এবং ও সুন্দর করে রুই মাছ ফ্রি ক্লাস বিতরণ করছে। ও কেন রুই মাছ ফ্রি ক্লাস আমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে বিতরণ করছে আমি ঠিক জানি না। তুমি কি কোনো গ্রুপের এজেন্ট নাকি, ফ্রি এজেন্ট নাকি, যে তুমি সেই গ্রুপের হয়ে প্রচারণা চালাচ্ছ এমন নাকি? ওকে, সো দেখো আমরা এখানে ত্রৈধবিন্দু নিয়ে পড়ালেখা করব। 5টা ত্রৈধবিন্দু দেওয়া আছে, বাকিগুলো কিন্তু হিমাঙ্ক, ছক না বুঝে মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র 5টা জিনিসের ত্রৈধবিন্দু দেওয়া, একটা হলো পানি, পারদ, আর্গন, অক্সিজেন, নিয়ন এবং অক্সিজেন। এখানে তাকায় দেখো এটা আমি কিভাবে পড়াই। এই সংখ্যাগুলো মুখস্থ করা খুবই খুবই কি বলে, সংখ্যাগুলো মুখস্থ করতে হয় এবং সংখ্যাগুলো মুখস্থ করা সবসময় খুব একটা যে সহজ হয় ব্যাপারটা তা না। ভাইয়া তাড়াতাড়ি নামাজে যাব। ছোট ভাই তুমি নামাজে চলে যাও, ক্লাস তো আমি তোমার কথা মতো পুরোপুরি এভাবে চালাতে পারবো না। তুমি নামাজ পড়ে এসে পরে বাকি অংশটুকু দেখে নিও। হ্যাঁ, আমরা ক্লাস আমাদের ডিউ টাইমে যেভাবে চলার ক্লাস সেভাবেই চলবে, ক্লাসের মতো চলবে। নামাজের ব্রেক আমরা এখানে চাইলেও দিতে পারছি না, আমরা সেই জন্য খুবই দুঃখিত। আচ্ছা, সো ত্রৈধবিন্দু পানিরটা আমরা সবাই পড়ে ফেলেছি। পানির কত? পানির দেখো 273.16। এখন প দিয়ে পানি মনে রাখবো, প দিয়ে পারদ, পারদও কিন্তু সেই 200 ঘরে, দেখো 234। সো 200 ঘরে মাত্র কিন্তু 2টা ত্রৈধবিন্দু এইভাবে মনে রাখতে পারো, পানি এবং পারদ। সো তাকায় দেখো পানি এবং পারদ হলো 200 ঘরে 273 এবং 234। ঠিক আছে, এইটা একটা কথা। আর নিয়ন, আর্গন এবং অক্সিজেন, সো নিয়ন, আর্গন, অক্সিজেনটা আমাদেরকে পড়তে হবে। এইখানে আমি এই জিনিসটা এইভাবে পড়তে বলি, আর্গনের কথা মনে রাখবা যে আগুন, তারপরে মনে রাখবা অনি, আগুন, আগুন নিয়ে অনি খেলা করে, বা তুমি আগুন অনি এই কথাটা মনে রাখলেও হবে। আগুন অনি, এটা দিয়ে কি বুঝবো? আর্গন দেখো 83, অক্সিজেন হলো 54, আর
নিয়ন হলো 24। তো আগুন অনি দিয়ে কি বোঝানো যায়? আগুন দিয়ে হলো আর্গন, অ দিয়ে অক্সিজেন, নি দিয়ে নিয়ন। এখন এই তিনটে জিনিসের শুধুমাত্র ত্রৈধবিন্দু দেওয়া, এবং এদের মধ্যে দেখো একটা সম্পর্ক আছে খুব সুন্দর। দেখো 83 থেকে 30 বিয়োগ করলে হয় 53 বা 54, তাই না? এবং 54 থেকে 30 বিয়োগ করলে হয় 24। সো এদের আগুন অনির মধ্যে সম্পর্কটা হলো 30-এর সম্পর্ক। তোমার যদি যে কোনো একটা মনে থাকে, বাকিটা তুমি মনে রাখতে পারবা। কষ্ট করে আর্গনটা মনে রাখার চেষ্টা করবা। উত্তর হলো মনে রাখবা 83, তাহলে সেখান থেকে 30 বিয়োগ করে দিলে 53 54 আশা করি পেরে যাবা। এবং 53 54 পরে তুমি যদি আরো 30 বিয়োগ করে দাও তাহলে পেয়ে গেলে 24। এইটুকু কষ্ট করে মনে রাখা যাবে। সো দিস আর দ্য স্ট্র্যাটেজি। এইভাবে সংখ্যা মুখস্থ করতে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক সময় অনেক কিছু সংখ্যা মুখস্থ করতে হয়। তো এইটা হলো একটা সংখ্যা মুখস্থ করার টেকনিক। হযরত আলী, আমি কি বোঝাতে পারলাম ছোট ভাই? বুঝতে পেরেছো? সাইদ বোরহান, বুঝতে পেরেছো ভাই যা পড়ালাম? ভাইয়া একটা টপিক মিস হয়ে গেছে, তাপীয় সমতাটা মিস হয়ে গেছে। ওটাতে আসবো আমরা। তোকে যেটা প্রশ্ন করলাম সেটা বল। হ্যাঁ বুঝতে পারছি তো। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা কিভাবে এটা ত্রৈধবিন্দু এখান থেকে মনে রাখবো? আশা করি উত্তর করা গেল। আরমান হোসেন নাজাদ ভাইয়া, যারা অ্যাপে ফুল প্যাকেজ কিনেছিল তারা কি লেকচার নোট পাবে না? তারা যেগুলো লেকচার নোট অলরেডি আপলোড আছে সেগুলা পাবে, সেগুলা তারা আসলে পাবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, এইগুলার দেওয়া আছে হিমাঙ্ক, অর্থাৎ তারা কত ডিগ্রি তাপমাত্রায় তারা জমে যাবে। এগুলা যদি কঠিন থাকে তাহলে তারা কত ডিগ্রি তাপমাত্রায় জমে যাবে সেইটা বলা হয়েছে। এইগুলা কিভাবে মুখস্থ করবা? এইগুলো মুখস্থ করার টেকনিকটা আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। জোড়া জোড়া করে মুখস্থ করতে হয়, এগুলা জোড়া জোড়া করে মুখস্থ করতে হয়। যেমন দেখো এখানে 13-র ঘরে আছে মাত্র 2 জন, 1357 1337। একটা হলো তামা আর একটা হলো সোনা। এই তামা এবং সোনা এরা কিন্তু 13-র ঘরে আছে। তো আমি মনে রাখতাম এভাবে, তামা সোনা আমি মনে রাখতাম 1300, 13 না মনে রাখতাম, আমি মনে রাখতাম 1300, শো দিয়ে সোনা, ত দিয়ে তামা। তো এরা হলো 13-র ঘরে, তার মানে 1300 দেখলেই ধরে নিবা যে তামা না হলে সোনার কথা বলা হয়েছে। এখন তামাতে দেখো শুধু 7-এর খেলা, 3টা 7, আর সোনাতে হলো শুধু 3-এর খেলা, 4টা 3। সো এইগুলো হলো মনে রাখার একটা টেকনিক। সো তুমি যদি সোনার জন্য এইভাবে মনে রাখার চেষ্টা করতে পারো, সো দ্যাট উইল বি দ্য স্ট্র্যাটেজি। এইটা একটা এভাবে আমি যে বললাম এটা তোমার এখন বেশি বেশি কিছুটা হলে বেশি বেশি মনে থাকবে। এছাড়া এইখানে তাকায় দেখো, টিন হলো 500, দস্তা হলো 600, অ্যালুমিনিয়াম 900, আর রূপা হলো 1200। এখন ভাই এইটা কিভাবে মনে রাখবো? সবগুলাতে একই রকম টেকনিক মারলে সব টেকনিক মনে রাখার জন্য আরেকটা টেকনিক লাগবে। এই 4টা টানা মুখস্থ দিয়ে দিবা, কয়েকদিন ধরে পড়ার চেষ্টা করো। টিন, দস্তা, অ্যালুমিনিয়াম, রূপা কম থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। তুমি যদি এইভাবে পড়ার চেষ্টা করো দেখবে যে কয়েকদিনের মধ্যে এই সব ব্রেনের মধ্যে প্রবেশ করেছে। দেখছো, লাইভ থেকে 5 মিনিট ব্রেক দিলাম, অলরেডি 100 জনের কিন্তু লাইভ থেকে সে হাওয়া হয়ে গেল। মানে কতটুকু ডেডিকেশন। কিন্তু এরাই কিন্তু ফেসবুকে আন্দোলন করে, ফ্রি লাইভ চাই, ফ্রি লাইভ চাই। সো আশা করি এই যে বক্সটা পড়ালাম, এই বক্স থেকে একটা প্রশ্ন আসলে তুমি যখন এটা উত্তর দাগাবা তখন ভর্তি পরীক্ষার হলে বসে তোফাইল ভাইয়ের কথা মনে করবা এবং বলবা যে তোফাইল ভাই কিন্তু এই অংশটা আমাদেরকে পড়িয়েছিল। আশা করি যা পড়াইলাম তোমার কিছুটা হলেও ব্রেনের মধ্যে প্রবেশ করেছে এবং তুমি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। এখানে কিন্তু আমি কি কি পড়াইলাম? তাহলে 200-র ঘরে হলো পানি এবং পারদ, এরা কিন্তু 200-র ঘরে। তারপরে কি আমি পড়ালাম? আগুন অনি। আগুন অনি কিন্তু আগুন অনি মনে রাখলেই হবে, এদের মধ্যে 30-এর পার্থক্য। এইটা হলো 83, এটা হলো 54, এটা হলো 24। তুমি এইভাবে মনে রাখতে পারো, মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? আর 1200-র ঘরে কারা কারা, 1300-র ঘরে কারা কারা? 1300, শো মানে সোনা আর তামা, তাই তো? সো এই হলো তোমার 13-র ঘরে। এইভাবে মনে রাখলেই কিন্তু ইনশাআল্লাহ পুরোপুরি তুমি এই বক্সটা পুরোপুরি উত্তর করতে হবে। ওকে, রায়হান বলেছে সোনারটা মুখস্থ হয়ে গেছে। এখানে প্রহ্লাদ বলেছে আমি আছি। প্রহ্লাদ তুমি কোথায় আছো সেটা বুঝলাম না, তবে ক্লাসে আছো জেনে খুব ভালো লাগছে যে তুমি ক্লাসে আছো, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো তাহলে এই আমি পড়াই দিলাম। এইখান থেকে এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যাওয়ার আগে এখানে আমরা দুই একটা অঙ্ক করব। তাকায় দেখো, এই অঙ্কটা পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আমাকে যদি বলা হয় এই চ্যাপ্টার থেকে ভাইয়া একটা অঙ্ক করবো, সেটা কোনটা? সেটা হলো 1 নাম্বার অঙ্কটা। কোন তাপমাত্রায় একটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই রিডিং দিবে? অর্থাৎ কোন তাপমাত্রার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই হবে? এটা তুমি অঙ্ক করতে পারো। অঙ্কটা বাসার জন্য হোমওয়ার্ক, এটা তুমি বাসায় অবশ্যই করবা, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, -40 ডিগ্রি। তোমার পরীক্ষায় কিন্তু এটা মুখস্থ থাকলে পরীক্ষা হলে এই টাইমটা তুমি কিন্তু বাঁচাই ফেলতে পারলা।
পরীক্ষা হলে তুমি পুরোপুরি টাইমটা কিন্তু বাঁচাই ফেলতে পারলা, তুমি কিন্তু এই টাইম 100% এই টাইমটা তুমি পুরোপুরি বাঁচাই ফেলবা, যে তুমি যদি -40টা মুখস্থ করে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একইভাবে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য 40 ডিগ্রি হয়, এগুলো হলো মেডিকেল ফিজিক্সের টেকনিক, কিছু কিছু অঙ্ক মুখস্থ করে ফেলা। এটা মুখস্থ করে ফেলা, কখন 40 ডিগ্রি পার্থক্য হবে, উত্তরটা হচ্ছে একদম নিচে দেওয়া আছে, -130 ডিগ্রি, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো এই তাপমাত্রায় গেলে এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল তাপমাত্রা পার্থক্য 40 ডিগ্রি হবে। সো দ্যাট ইজ দিস শুড বি দ্য স্ট্র্যাটেজি। তোমার কিন্তু ঠিক আছে, এই ফারেনহাইট স্কেলে পার্থক্য এই দুইটা তোমাকে কষ্ট করে মুখস্থ করতে বলবো, আর কোনো অঙ্ক এখান থেকে আমি করতে বলবো না, সাধারণত আর কোনো অঙ্ক এখান থেকে আসার কোনো কারণ নাই। সো যে টপিকগুলো পড়াইলাম কেবল আমি মাত্র কনসেপ্ট 1 শেষ করলাম। আমাদের এখানে কনসেপ্ট অনুসারে জিনিসগুলোকে সাজানো আছে আমাদের লেকচার নোটে। দেখো কনসেপ্ট 1 হলো তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার কনসেপ্ট গুলো নিয়ে আমি আলোচনা করলাম, কোন কোন কনসেপ্ট কিভাবে পড়তে হবে, এবং এখানে কিন্তু আমরা এটা আবার দিয়ে দিয়েছি সুন্দর করে প্রত্যেকটা তথ্য এবং প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো জানতে হবে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। সো এইখানে কনসেপ্ট 1-এ একটা জিনিস আমরা এখনো পড়িনি, ও যেটা বলতেছিল, আমি যাকে কথা বলতে দিলাম সাইয়েদ বোরহান, ও যেটা বলতেছিল সেটা আমরা এখন আলোচনা করিনি, আমরা এখন সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা কেন আলোচনা করিনি, কারণ এর পরের টপিকের নাম হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো প্রথম সূত্রে আসতে হলে আমাদেরকে আগে 0তম সূত্রটা পড়তে হবে। আমরা সবাই চলে যাব আমাদের সবার বইয়ের পেজ নাম্বার 2-এ। পেজ নাম্বার 2-এ দেখো এখানে একটা অসাধারণ কথা বলা হয়েছে, থার্মাল তাপীয় সমতা বা থার্মাল ইকুয়েশন। এইখানে বোল্ড হরফে লেখা হয়েছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। একটু পরে কিন্তু আমরা তাপগতিবিদ্যার 2টা ল পড়বো, একটাকে বলা হয় 1 নাম্বার ল, আরেকটাকে বলা হয় 2 নাম্বার ল। এইখানে আমরা যেটা পড়ছি সেটাকে বলা হয় 0তম সূত্র। এইটা একটা অসাধারণ পড়া। সো এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে তাপগতিবিদ্যার 0তম সূত্র কাকে বলা হয়। তাপগতিবিদ্যার 0তম সূত্রে বলা হয়েছে, যদি দুইটা বস্তু যেমন পি ও কিউ, তারা যদি অন্য একটা তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এই বস্তুগুলো একে অপরের সাথেও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ পি সমান কিউ এবং কিউ সমান পি সমান আর এবং কিউ সমান আর হলে পি সমান কিউ হতে বাধ্য। এই অঙ্কটা এরা বলার চেষ্টা করেছে, অর্থাৎ পি এবং আর এর তাপমাত্রা সমান হলে এবং কিউ এবং আর এর তাপমাত্রা সমান হলে পি এবং আর এর তাপমাত্রা সমান হবে। এই জিনিসটাকে বলা হয় তাপগতিবিদ্যার 0তম সূত্র। আমরা এই কথাটাই মনে রাখবো, এবং পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কোন ধর্মের উপর ভিত্তি করে, কোন ধর্মের উপর ভিত্তি করে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। উত্তর হলো এই সূত্রের উপর ভিত্তি করে, তাপগতিবিদ্যার 0তম সূত্রের উপর ভিত্তি করে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়েছে। সো এটা একটা বেসিক ল, এই লটাকে বলা হয় 0th ল। আশা করি সবার এই জিনিসটা মাথায় থাকবে। এই জিনিসটা কেন পরে পড়াইলাম, কারণ এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বো, তার আগে 0তম সূত্রটা আশা করি সবাইকে জানিয়ে দিলাম। সবাই আমাকে একটু বলবা নাকি, আমি মোটামুটি অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলেছি, ক্লাস করতে করতে কি তোমরা ঘুমায় গেছো নাকি, ক্লাস করতে কেমন লাগছে একটু বলবা নাকি। একটু তোমাদের কমেন্ট গুলো দেখতে চাচ্ছি, যে যারা ক্লাস করছো, যারা আমার পেইড ব্যাচের ইউজার তারা তো প্রতিদিন ক্লাস করে এবং তাদের ক্লাস তাদের ভালো লাগুক খারাপ লাগুক তারা ভালোই বলে, এবং তারা তো আসলে বেশিরভাগ জন আমাদেরকে ফুল পেমেন্ট করে দিয়েছে। আমরা এখন পচা ক্লাস নিলেও ওরা কিছু বলতে পারবে না, কিন্তু যারা প্রথম ক্লাস করছো তারা আসলে ক্লাস করে তোমরা কিছু শিখতে পারছো কিনা একটু জানাবা নাকি। ইসরাত জাহান মাইশা বলেছে, বিল্লাল বলেছে, সৌরভ বলেছে ভালো, বিল্লাল বলেছে জোস, ইসরাত জাহান খুবই ভালো, সুবাইতা সাবা বলেছে ভাইয়া ক্লাসটা অনেক ভালো, শাহরিয়া আফরোজ অনেক ভালো, বেনজির আহমেদ ভালো। এগুলো কথা বলতে অল্প একটু সময় নষ্ট হয়, কিন্তু কিছুটা হলেও এটা ক্লাসের মধ্যে একটু বোরিংনেসটা কমায়। ভাইয়া ক্লাসটা অনেক ভালো ছিল, ভালো ছিল মানে কি, ছিল তখন ব্যবহার করবে যখন তুমি কোনো কিছু পাস্ট হয়ে যাবে। এখনো তো আমি পাস্ট হইনি, আমি এখনো স্টিল প্রেজেন্ট, ক্লাসটা এখনো চলতেছে। অদ্রিতা মর্নিল বলেছে ও আমার ফ্যান হয়ে গেছে। আমার বাসায় অলরেডি 6টা ফ্যান আছে, ফ্যান যদি লাগে আমি তোমাকে খবর দিব বর্ণিল, মাঝে মাঝে খুব গরম লাগে। ঠিক আছে, ভালোই লাগতেছে, ধন্যবাদ ভাই এমন করে ক্লাস নেওয়ার জন্য। প্রান্ত চন্দ্র পল বলেছে ওকে ভাইয়া রেগুলারলি অ্যাপে ক্লাস করি, ফুল প্যাকে সাবস্ক্রাইব করেছি, অনেক ভালো ক্লাস। রাত্রি হাসান অসংখ্য ধন্যবাদ। জিন্নাতুন নবী লাভের পর লাভ দিয়ে চলে যাচ্ছে, ওকে। জিন্নাতুন নবী হাসতে হাসতে শেষ হয়ে গেল, ওকে। শরীফুল বলেছে আউটস্ট্যান্ডিং। মেহজাবিন জামা বলেছে নো মোর টুডে, আজ আর নয়। ওকে মেহজাবিন, বাই বাই, তোমার আপাতত আর করা দরকার নাই, কিন্তু আমাদেরকে আরো আধা ঘন্টা পড়ালেখা করতে হবে, মোটামুটি পড়তে হবে। হ্যাঁ, শারমিন বলেছে অনেক মজা লাগতেছে,
বাহ, মজা লাগতেছে। একজন বলেছে সুপার অসাম, মাসুদ বলেছে চমৎকার ক্লাস, অসাধারণ, আজকে নতুন আসলাম, সেই ক্লাস চলছে, বাপ রে বাপ, তাই নাকি? ব্যাপার কি, প্রতিবারই কমেন্ট হয়, তোমার কমেন্টের আগে না হয় পরে হয়। তানিয়া, ওয়াও, তোমাদের মধ্যে একটা বোধহয় গভীর জন্মগত সম্পর্ক আছে। আচ্ছা, জিসান আহমেদ বলেছে কিছু বায়োলজি চ্যাপ্টার করালে অনেক ভালো হতো। জিসান, আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য বায়োলজি ক্লাস আপলোড দেওয়া আছে, জাস্ট বায়োলজি ক্লাসগুলো বের করে দেখো। বায়োলজি ক্লাস তো সবাই পড়ায়, ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে যেগুলোতে বায়োলজি ক্লাস রেগুলার হয়। আমরা একটু ফিজিক্স পড়াই না, ফিজিক্সটা পোলাপন কিন্তু কম পারে, আমরা এটাই তোমাকে সাহায্য করি, দেখো এটা খুব ভালো লাগবে। এহসানুল বলেছে এক্সিলেন্ট ক্লাস। ইমরান বলেছে লজিক্যাল। আমরা কি এই অধ্যায় সম্পূর্ণ আজ শেষ করব? ইচ্ছা তো সেইটাই, এখন না পারলে কি করা যাবে সেটা একটা আলাদা বিষয়, ঠিক আছে? ভাইয়া, বই এভাবে আগে পড়া হয়নি, বই আসলে এভাবেই পড়তে হবে, যারা মেডিকেলে চান্স পেতে চাও বই এভাবেই পড়তে হবে। ওকে, সো 640 জনের কমেন্ট তো আমি পড়তে পারবো না, থ্যাংক ইউ সো মাচ যে তারপর তোমরা কমেন্ট করছো। আতিক হাসান, ও একটা খুব কাজের কমেন্ট করেছে, সেটা হচ্ছে অনেক স্লোলি আগাচ্ছেন ভাইয়া, এইটা একটা কাজের কমেন্ট, এইটার সাথে আমি 100% একমত। প্রথম ক্লাস, আমি অ্যাডভান্স মেডিকেল কোর্স যারা আমাদের অলরেডি মানে আমাদের পেইড ব্যাচের ইউজার, তারা আমাদের সাথে রেগুলার ক্লাস করে, প্রতিদিন ক্লাস করে, তাদের সাথে আমি ফার্স্ট যেতে পারি, কারণ আমি অ বললে সে অজগর বুঝবে। কিন্তু যারা আজকে আমাদের প্রথম ক্লাস করছে, তারা অ বললে অ দিয়ে অনেক কিছু বুঝতে পারে, আমাদেরকে একটু স্লো কিন্তু যেতেই হবে। তিয়াশা তিথি, ভাইয়া আমার কমেন্ট পড়েই না, ভাইয়া খুব ভালো লাগছে আপনার ক্লাস, ভাইয়া ক্লাস রুটিন পাওয়া যাবে? এই গ্রুপেই ক্লাস রুটিন আছে, যে গ্রুপে ক্লাস করছো তুমি, গ্রুপের কভার ফটোতে দেখো ক্লাস রুটিন দেওয়া আছে। ও রানা সুভা, ও আর ফ্যান হতে চায়নি, ও আমার ভক্ত হয়ে গেছে, এটা বেশ ভালো লাগলো, ভক্তকুল বাড়াইতে কিন্তু সবারই ভালো লাগে। ওকে, সুবাইতা সাবা, ইউটিউব চ্যানেলে কেমিস্ট্রি ক্লাস পাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, না যাওয়ার কোনো কারণ আছে? কেমিস্ট্রি ক্লাস আপলোড দেওয়া আছে, দেখো পরিবেশ রসায়ন ক্লাস দেওয়া আছে। তুমি কেমিস্ট্রি, আমরা প্রত্যেকটা বই আমরা এইভাবে পড়ি, একদম ধরে ধরে ডিটেইল পড়ালেখা করি। ওকে, সো তাহলে তাপগতিবিদ্যার 0তম সূত্রটা আমি পড়াই ফেললাম। এইবার দেখো স্পিড কাকে বলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা এবার পড়ালেখা করব, এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বলা হয় জুলের মতবাদ। একদম এই পেজের শেষ লাইন, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অপর নাম কি? এটাকে বলা হয় জুলের মতবাদ। পরীক্ষা যদি প্রশ্ন আসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রবক্তাকে, উত্তর হলো বিজ্ঞানী জুল। যারা পড়ছো কানটা খুলে শুনে রাখো, আমি এখন ঝড়ের বেগে পড়াবো। দেখো ঝড়ের বেগে পড়া কাকে বলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দেন? বিজ্ঞানী জুল। ওকে, এবং তিনি বলেছেন যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তর হবে, তখন তাপ এবং কাজ একে অপরের সমানুপাতিক। সো এই কথাটা হলো এক্সাম কি যতটুকু পড়ানো হয়েছে তার উপরে হবে, এক্সাম পুরো চ্যাপ্টার শেষ করার পরে তার উপরে হবে, একজন কমেন্ট করেছে। সো তাহলে জুলের সূত্রটা কি? প্রথম সূত্রটা কি? তাপ এবং কাজ একে অপরের সমানুপাতিক। যারা ক্লাস করছো কথাটা মন দিয়ে শোনো, তাপ এবং কাজ একে অপরের সমানুপাতিক যদি তারা সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়, সম্পূর্ণরূপে না হলে কিন্তু এই সূত্রটা খাটবে না। এখন তাকায় দেখো, তাহলে কাজ সমানুপাতিক তাপ, কাজ হলো ডাব্লিউ, তাপ হলো কিউ। এখান থেকে সমানুপাতিকের জন্য আমরা সমান দিয়ে দিব, একটা ধ্রুবক আসবে, এই যে কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এটাকে অন্য নাম কি? তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক বলা হয়। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে যে এর অপর নাম কি? জুল তুল্যাঙ্ক। ঠিক আছে, সো কাজ এবং, আসলে শেষ কথা হচ্ছে কাজ এবং তাপ এইটা কিন্তু দিন শেষে একই, বুঝতে পারলাম? কাজ এবং তাপ দিন শেষে ঘটনাটা একই। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। পরীক্ষা এটাও আসতে পারে যে এটা কোন সূত্রের বিশেষ রূপ? শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। ঠিক আছে, এখন ডান, দেখো কি কি পড়াইলাম, আমাকে একটু বলবা নাকি? এখানে যারা ক্লাস করছো আমার পেইড ব্যাচের ইউজাররা, আমাকে আনিকাত হাসিন বলো তো, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা কোন বিজ্ঞানী এটাকে বিবৃত করেছেন? আনিকাত হাসিন। এই মেয়েগুলো বেশ দুষ্ট হয়, কথা বলতে চায় না। আমিনুল্লাহ আমান বলো তো। বলবা নাকি আমিনুল্লাহ আমান? বলতে বলতেই মিউট করে ফেললি, মানে কি বলবো। আদিবা জাহিন বলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দিয়েছেন? হ্যাঁ, জুল। জুল, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা যদি আসে এই সূত্রটা কে বিবৃত করেন, দ্য অ্যান্সার উইল বি জুল। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে এই সূত্রটাকে সাধারণভাবে কে প্রকাশ করেন, উত্তর কিন্তু হবে ক্লসিয়াস। এগুলো কিন্তু খুব ট্রিকি প্রশ্ন, যারা মেইন বই পড়ে না, যারা
শুধুমাত্র ক্লাসে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকে, যারা খালি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মেইন মনোযোগ দিয়ে ক্লাস করে না, তারা কিন্তু এগুলো উত্তর করতে পারবে না। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে সকল প্ল্যাটফর্মে, তারা মনোযোগটা হলো গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করছো, এই দেখো পরীক্ষা যদি প্রশ্ন আসে সাধারণভাবে প্রকাশ করে কে, ক্লসিয়াস। আর যদি বলে বিবৃত করে কে, তাহলে উত্তরটা হলো জুল। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, এখন বিবৃত করে উত্তর দাগাবা জুল, তপন স্যারের বই যাই দেওয়া থাকুক, সাধারণভাবে প্রকাশ করেন ক্লসিয়াস, এটাই হলো উত্তর। ক্লসিয়াস কি বলেছেন? তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বা অন্য কোনো শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে। এই যে মোট শক্তির কথাটা, এই কথাটি ক্লসিয়াসের কথা। পরীক্ষা কিন্তু এই লাইনটা তুলে দিবে, যারা ক্লাস করছো এইটাই পরীক্ষা প্রশ্ন আসবে, এই মতবাদটা কার? এইটা হলো ক্লসিয়াসের মতবাদ। তাহলে প্রথম সূত্রকে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে প্রথম সূত্রকে সাধারণভাবে কে প্রকাশ করেন, সাধারণভাবে প্রকাশ করেন ক্লসিয়াস। এবং জুল এই কথাটা বলেছেন, পরীক্ষা কিন্তু এই লাইনটি তুলে দিবে, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন জুল। ঠিক আছে, তাহলে জুল নিম্নলিখিত উপায়ে প্রথম সূত্র বিবৃত করেন। কোন উপায়ে? এই উপায়ে। আর ক্লসিয়াস এই উপায় সূত্রটা বলেন যে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, তখন কিছু তাপ এর অভ্যন্তরীণ শক্তি বাড়ায় আর কিছু তাপ বাহ্যিক কাজ করে। সো এই যে প্রদত্ত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি, এটা কার মতবাদ? ক্লসিয়াসের মতবাদ। এই মানুষটাকে কিন্তু সম্মান দিতে হবে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটা ক্লসিয়াসের মতবাদ, এই অংশটা কিন্তু ক্লসিয়াসের মতবাদ, এই অংশটা কিন্তু জুলের মতবাদ। পরীক্ষা কিন্তু এইটাই আমাদেরকে কষ্ট করে হলেও জানতে হবে। হোপফুলি তোমাকে আমি পুরাপুরি বুঝাতে পেরেছি, হোপফুলি আমি তোমাকে শেখাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট্ট করে এই অংশটুকু জাস্ট একটু সেভ করে নেই, সেভ করে নিয়ে আরেকবার এটাকে ওপেন করি, তাহলে পড়ানো সহজ হবে, কারণ একটু ব্যাপারটা ঝামেলা হচ্ছে। ওকে, সো তাহলে ক্লসিয়াস বিবৃত করে জুল, সাধারণভাবে প্রকাশ করে ক্লসিয়াস। আমাদের যে লেকচার নোট সেখানে খুব সুন্দর করে আমরা এই কথাটা কিন্তু বলে দিয়েছি। তাকায় দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দিয়েছেন? প্রথম সূত্র দিয়েছেন জেমস প্রেসকট জুল 1849 সালে। আমরা এই কথাটা যাতে অবশ্যই মনে রাখি। এবং এখানে আরেকজন বিজ্ঞানী নাম দেওয়া আছে, তাকায় দেখো, কাউন্ট রামফোর্ড। তিনি প্রমাণ করেছেন ক্যালোরিক বলে কোনো কিছু নাই। 1798 সালে তিনি বলেছেন ক্যালোরিক বলে কোনো কিছু নাই। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে দিয়েছেন? জুল। এখান থেকে আমি পড়াই দিলাম, লাস্ট লাইনটা খেয়াল করো। প্রথম সূত্র দিয়েছেন জুল, কিন্তু এটা সাধারণভাবে প্রকাশ করেন কে? সাধারণভাবে প্রকাশ করেন এটা ক্লসিয়াস। ওকে, সো এইটা আমরা মনে রাখার চেষ্টা করব যে সাধারণভাবে এটা প্রকাশ করেন হলো ক্লসিয়াস। ওকে, ঠিক আছে, সো আশা করি কিছুটা শেখাতে পারলাম। অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, আমার নিজের কিছুটা ক্লান্ত লাগছে। হোপফুলি যেটা পড়ালাম এই তথ্যটা তোমার কাজে লাগবে এবং পরীক্ষা যদি আসে তুমি এটা কখনোই ভুল করবে না। এবার আগে কিছু জিনিস আমি পড়াই নেই, সেই অংশটা আমি একটু পড়তে বলবো। এই পেজে যা যা দেওয়া আছে, এই পেজে সকল বোল্ড হরফ রিডিং লিখে দিলাম আমি, বোল্ড লাইন রিডিং পড়বা। এখান থেকে কোনো প্রশ্ন আসলে আসবে বলে আমি বিশ্বাস করি না। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আপনি এখান থেকে রিডিং পড়বেন, তাহলেই হবে। এখানকার বোল্ড লাইন পেজ নাম্বার 6 সকল বোল্ড লাইন আপনি রিডিং পড়বেন, রিডিং পড়লেই আপনি এখান থেকে উত্তর করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার কাজ। সব যদি আপনার জন্য আমি পড়াই দিই, আপনার কাজটা কি হবে? শুধু এখানে একটা জিনিস আমি পড়াই দেব, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি। এইটা একটা অসাধারণ জিনিস, ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি। খুবই গুরুত্বপূর্ণ কথা। তাকায় দেখো, অন্তস্থ শক্তি কিসের উপর নির্ভর করে? তাকায় দেখো, অন্তস্থ শক্তি কিসের উপর নির্ভর করে? কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে চাপ, আয়তন, তাপমাত্রার সাথে কিছু ভৌত ধর্ম, আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ ইত্যাদির উপরে। এই কথাটা একটু কষ্ট করে মনে রাখবা যে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি কিন্তু অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। দেখো, চাপ, আয়তন, তাপমাত্রা। সো মনে রাখতে হবে এক এক তাপমাত্রা, এক এক চাপ এবং এক এক আয়তনে বস্তুর অভ্যন্তরীণ শক্তি কিন্তু বিভিন্ন হবে, অভ্যন্তরীণ শক্তি কিন্তু নির্দিষ্ট না। ঠিক আছে, এইগুলা যদি বদলে যায় তাহলে কিন্তু বস্তুর অভ্যন্তরীণ শক্তিও কিন্তু বদলে যাবে এবং আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ এসবের উপরেও কিন্তু নির্ভর করে। সো এই কথাটা আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে অভ্যন্তরীণ শক্তির জন্য। ওকে, আর আমরা যদি সিস্টেমে তাপ প্রবেশ করাই, তাপ দিলে কিন্তু শক্তি বৃদ্ধি পায়। যারা ক্লাস করছো আমাকে একটু বলবা নাকি তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়? এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন? কোন বিজ্ঞানী? দেখি কে উত্তর করতে পারে। তাপ দিলে শক্তি বৃদ্ধি পায়, এই কথাটা কে বলতে পারে? দেখি বলো তো।
তাহলে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, এই কথাটা কমেন্ট করেছে আনারুর রহমান শিহাব বলল জুল, ফাতেমাতুজ জোহরা বলল জুল, মুস্তাফা শাহ বলল জুল। এখানে যারা আমার অ্যাডভান্স মেডিকেল ব্যাচে ক্লাস করছো, যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচের ইউজার 600 জন ইউজার, আমাকে কে বলবে? আলিফ বলো তো, মিরাজুল আলিফ তুমি বলো তো ভাইয়া, তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এই কথাটা প্রথম কে বলেছে? মাইশা বলো। ভাইয়া জুল। জুল বলেছে, আচ্ছা খুব ভালো লাগলো শুনে। এম এস মাহমুদ বলো তো, এতক্ষণ ধরে পড়াইলাম তাহলে কি বুঝলা? এম এস মাহমুদ বলো। ক্লসিয়াস। আচ্ছা, আমাকে অমি বলো তো, অমি। অমি বলতে পারছে না। আব্দুর রহমান ফারদিন আলম বলো। বলো। আচ্ছা জুল। জুল, তাহলে ঠিক আছে, এতক্ষণ ধরে যে পড়াইলাম তার মানে তুমি আসলে ভালো করে পড়ো নাই। অভ্যন্তরীণ শক্তির সাথে এই সম্পর্কের প্রথম স্থাপন করেন ক্লসিয়াস। তিনি বলেছেন সিস্টেমে যদি আমরা তাপ দেই তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এই কথাটা প্রথম বলেছেন ক্লসিয়াস। সো ক্লসিয়াস তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপের সম্পর্ক প্রকাশ করেছেন, আর কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন হলো জুল। সো দুইটা সম্পূর্ণ দুই জিনিস, দুইটাকে এক করে ফেলা যাবে না। তোমরা যারা ভুল করলা এগুলোই পরীক্ষায় আসে, এবং পরীক্ষা হলে শিওর দাগায় আসেও তোমরা চান্স পাও না, এটাই তার কারণ। তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কটা কে স্থাপন করেছেন? অভ্যন্তরীণ শক্তির সাথে তাপের সম্পর্কটা বলেছেন ক্লসিয়াস। এটা তো বইয়েই লেখা আছে ক্লসিয়াস। আরে বাবা, বইয়ে তো কত কথা লেখা আছে, তাই লিখে সবাই পারবে নাকি? আর কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কে করেছেন? উত্তর হলো জুল। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ক্লাস করছো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তোমরা খুব ভালো জিনিস শিখছো। সো হোপফুলি যাদেরকে পড়াইলাম এই জিনিস এখন থেকে আর কারো ভুল হবে না। এগুলো খুব সূক্ষ্ম জিনিস, পরীক্ষায় এগুলাই আসে, এবং পোলাপান পরীক্ষা এগুলাই পারে না। তারপরে বলে যে ভাই 100 আমি 190টা শিওর, তারপরে পাই 60 পাওয়ার পর বলে যে প্রশ্নের উত্তর ভুল কাটছে আমার, আমি কখনোই হইতে পারে না, আমি চান্স পাবো না। কিন্তু ও জানেও না যে ও যেটা জানে ঠিক সেটা যে আসলে সে পরীক্ষা হলে ভুল করে এসেছে। এটাই হলো আসল ব্যাপারটা, মজার। আচ্ছা ঠিক আছে, তাহলে কত কিছু আমি তোমাদেরকে পড়াইলাম। এইবার এখানে তাকায় দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, এইটা 1 স্টার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আহামর ইম্পর্টেন্ট না। আমি এখন যা পড়াবো সবাই একটু মনোযোগ দাও, একটু স্পিডে পড়াবো। 1.5 ঘন্টা খুব স্লোলি পড়াইছি, এখন খানিকটা স্পিডে পড়াবো, ঠিক আছে? আর তোমরা যে কমেন্ট করে পাগল হয়ে যাচ্ছ, আর কমেন্ট করার দরকার নাই। একটা কমেন্ট ভালো লাগছে, মাহাদি হাসান, ও যেটা বলছে এ ভাই থামরে সব, এইটা অ্যাকচুয়ালি ঠিক আছে, একটু সবাই থামো। এখন আমি কোনো প্রশ্ন করি, শুধু প্রশ্ন করলে উত্তর দিবা, দেখি কে আমার কথা শুনে, ঠিক আছে? কৌশিক রহমান, আজকে আদৌ শেষ হবে? শেষ না হলে নাই, আমি তো বেঁচে আছি, না হলে আমরা পরে পড়বো, কোনো সমস্যা নেই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্য, এখান থেকে কয়েকটা কথা আমাদেরকে জানতে হবে, যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এই তাৎপর্য থেকে আমরা কি কি জানি। 3 থেকে 4টা লাইন। কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন সূত্রটা? প্রথম সূত্র। 2 নম্বর কাজ, কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। আমরা যেটাকে সবসময় বলি কষ্ট করলেই কেষ্ট মেলে, যত কষ্ট করবে ততটাই কেষ্ট মিলবে। কাজ এবং তাপ একে অপরের সমতুল্য, এটা কোন সূত্র থেকে জানা যায়? প্রথম সূত্র থেকে। এইটা শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া কিছুই নয়, পরীক্ষা কিন্তু এই প্রশ্নটাই আসবে, কোন সূত্রটা শক্তি সংরক্ষণ সূত্রের মতো? এই শক্তি, হ্যাঁ ঠিক আছে। এবং এমন কোন যন্ত্র বানানো সম্ভব না যেটাতে শক্তি ব্যয় না করেই, যেটাতে তুমি কোনো শক্তি ব্যয় না করেই কাজ পাবা, এমন কোনো যন্ত্র ব্যয় সম্ভব না। সহজ ভাষায় বলা যায় সাফল্য পাওয়ার জন্য শর্টকাট বলে কোনো কিছু নাই, পরিশ্রম করলেই তারপর সাফল্য পাবা। সো এখান থেকে আসলে কোনো ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম, এই জন্য 1 স্টার দিলাম আমি, তারপরও পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রথম এই হেডলাইনটার দিকে তাকাও। প্রথম সূত্রের ব্যাখ্যা, তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক। তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করব? কিউ দ্বারা। অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করব কি দ্বারা? ইউ দ্বারা। এবং কাজের মধ্যে সম্পর্ক কি দ্বারা প্রকাশ করব? ডাব্লিউ দ্বারা। যারা কমেন্ট করছো চার্জ শেষ, এটা আসলে কি কমেন্ট করার মতো কোনো বিষয়? তোমার চার্জ শেষ হলে তুমি মোবাইলটা চার্জ দাও, চার্জ দিয়ে ক্লাস করো, না হলে চার্জ দিতে দিতে ক্লাস করো, নাহলে পরে ক্লাস করো। এই সকল কথা বলে তোরা আসলে তোরা আসলে কি করতেছিস? মানে এগুলো কথা বলিস কেন? তোদের কি কমন সেন্স লোপ পাইছে? এগুলো মনে রাখবা। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, অপ্রয়োজনীয় একটা ভালো প্রশ্ন করা, অর্ধ প্রশ্ন একটা অর্ধেক জ্ঞানের সমান। তুমি যদি কোনো শিক্ষককে একটা ভালো প্রশ্ন করো, সেইটা তোমাকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। এই জন্য হুদাহুদি কমেন্ট করার কোনো মানে হয় না। এখানে যারা সব হুদাহুদি কমেন্ট করছে, এগুলো জাস্ট টাইম নষ্ট, নিজের টাইম নষ্ট করা, ক্লাসে তো মনোযোগ দিতেই পারবে না। সো তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে কি সম্পর্ক?
একটাই তথ্য শিখতে হবে শুধুমাত্র, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়। এইটা শক্তি নিত্যতা সূত্রের বিশেষ রূপ। আমি কিন্তু আবারও দেখাই দিচ্ছি, যতটুকু তাপ দিব তার কিছুটা অভ্যন্তরীণ শক্তি বাড়াবে এবং কিছুটা দিয়ে সিস্টেমের উপরে কাজ করা হবে, কৃত কাজ। সো পরীক্ষার জন্য কিন্তু এইটাই আমরা এখান থেকে লিখতে পারি, এইটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এইখানে তাকায় দেখো, ডিকিউ ধনাত্মক হবে যদি আমরা সিস্টেমের মধ্যে তাপ সরবরাহ করি। পরীক্ষা কিন্তু এটা 7 স্টার ইম্পর্টেন্ট, যারা ক্লাস করছো এই তথ্যটা 7 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই তথ্য থেকেই কমেন্ট আসবে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আমি বলে দেই, যদি কোনো কারণে একটা ছোট্ট জিনিস আমি বলে দেই, কথাটা মন দিয়ে শোনো। আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি পুরো ফিজিক্স শেষ করব, ফিজিক্স সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে। আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি আমরা অবশ্যই শেষ করব। আমরা যদি একদিনে চ্যাপ্টার শেষ করতে না পারি, অবশ্যই আমরা চ্যাপ্টার 2 দিনে শেষ করব। সেক্ষেত্রে আমাদের যে এক্সিস্টিং রুটিন, সেই রুটিনটাকে আমরা কি করব? আপডেট করব। আপডেটেড রুটিন তুমি আমাদের গ্রুপে পেয়ে যাবা। প্রত্যেকদিন রুটিন আমরা দরকার হলে আপডেট করে দিব, ঠিক আছে। আশা করি আপডেটেড রুটিন তুমি পেয়ে যাবা। আমি কি জিনিসটা সবাইকে বোঝাতে পেরেছি? একটু কমেন্ট করবা নাকি? মাহফুজা মালিয়া, কথা বুঝতে পেরেছো? জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এখন যা পড়াচ্ছি সেগুলো বুঝতে পারছো তো মালিয়া? জি ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আসল বিষয় হচ্ছে যা পড়াচ্ছি সেটা পড়ানো। একটা বিষয় তোমরা অনেকে বলতে পারছো ভাই একটু স্লো পড়াচ্ছেন, এর কারণ হলো এখানে আমাদের 3 ব্যাচের স্টুডেন্ট আছে, কিছু আছে 22 ব্যাচের স্টুডেন্ট, কিছু আছে যারা একটু 23 ব্যাচের স্টুডেন্ট, যারা ভাবছে যে ভাইয়া এত স্পিডে পড়ালে কিছুই বুঝবো না। তো তাদের জন্য কিছুটা আমাদেরকে স্লো পড়তে হবে। ওকে, ঠিক আছে। বই ছাড়া নিজেকে অনাথ মনে হচ্ছে, বইটা কিনে ফেলো। এখন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটাই আসবে, ডিকিউ কখন ধনাত্মক হবে? আমরা যখন তাপ সরবরাহ করব বাইরে থেকে, তখন কিন্তু ডিকিউ ধনাত্মক, ঠিক আছে। ডিইউ কখন ধনাত্মক হবে? সিস্টেমের শক্তি বৃদ্ধি পেলে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক। আর ডিডব্লিউ কখন ধনাত্মক হবে? যদি সিস্টেমের দ্বারা কোনো কিছুর উপর কাজ হয়। সিস্টেমের দ্বারা কাজ হলে ডিডব্লিউ ধনাত্মক, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর সিস্টেম এর উপরে যদি কাজ হয় তাহলে ডিডব্লিউ হবে ঋণাত্মক। তাহলে তুমি যদি কাজ করো, আমি এটা এভাবে মনে রাখি, তুমি যদি কাজ করো তাহলে দিন শেষে তুমি স্যালারি পাবা। স্যালারি মানে কি? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা যুক্ত হবে। তার মানে কাজের বিনিময়ে স্যালারি পাইলে অ্যাকাউন্টে কিছু টাকা যুক্ত হয়। তাহলে তুমি যদি কাজ করো, মানে তোমার দ্বারা যদি কোনো কাজ হয়, তাহলে তোমার স্যালারি হয়ে যাবে ধনাত্মক। সো মনে রাখবা, সিস্টেম দ্বারা কাজ হলে ডিডব্লিউ ধনাত্মক। আর তোমার উপরে কেউ কাজ করলো তাহলে ও স্যালারি নিয়ে যাবে তোমার কাছ থেকে। মনে করো আমরা করি না, সেলুনে গিয়ে হাত পা চেপে নেই, তোমার উপর আমার উপরে, আমি তো এটা মাঝে মাঝে করি, সেলুনে গিয়ে হাত পা মালিশ করে নিই। মালিশ করার বদলে কিন্তু আমাকে কিছু টাকা দিতে হয়, তখন কিন্তু আমি কিন্তু কি হয়ে যাই? আমি নেগেটিভ হয়ে যাই। সো মনে রাখবা, সিস্টেম দ্বারা কাজ হলে ডিডব্লিউ ধনাত্মক, সিস্টেমের উপরে কাজ হলে ডিডব্লিউ ঋণাত্মক। আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি। বাইরে থেকে তাপ দিলে ডিকিউ ধনাত্মক, এটা কিন্তু অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় অতীতে বিভিন্ন পরীক্ষায় এই তথ্যটা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে অসংখ্য জন একে অপরকে বলছে জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া লেকচার নোট কোথায় পাবো? সাদিয়া সিগমা যে গ্রুপটাতে আছো, ডিএমসি ড্রিমার্স ফ্যামিলি, এই গ্রুপেই আমরা সবকিছু আপলোড করব। সো এইটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আশা করি পারা যাবে। এই হেডলাইনটা আবারও দাগাই দিচ্ছে, আবারও যারা ক্লাস করছো, এইটা শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ, শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। এই মুহূর্তে যারা ক্লাস করছো, শুধু একটা জিনিস আমরা বলে রাখি, যারা ক্লাস করছো, যারা নতুন, যারা আমাদের ডিএমসি ড্রিমার্স অলরেডি আছো তারা তো আছোই, যারা ক্লাস করছো এইটুকু বলতে পারি, আমাদের যে কোর্স অ্যাডভান্স মেডিকেল কোর্স, যেটাতে আমরা পুরো বইয়ের সবগুলো চ্যাপ্টার প্লাস জিকে ইংলিশ, আমরা যেগুলো লাইভ ক্লাস নিব, টোটাল 100টা লাইভ ক্লাস, 100টা, সেখানে এবার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন আমরা ভাবে ধরে ধরে আলোচনা করি। এবং এইটুকু বলতে পারি, তুমি যত জায়গায় কোচিং করতে পারো, যত জায়গায় পড়তে পারো, 15,000, 20,000, 10,000, 30,000 যত টাকা দিয়ে তুমি কাজ করো, এটুকু বলতে পারি আমাদেরটা ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ। এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়া দরকার, দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি আমরা যেভাবে পড়ছি, ঠিক আছে। এবং বইটা যদি আসলে বইয়ের উপরে মাস্টার হতে চাও, আমরা বলতে পারি যে ডিএমসি ড্রিমার্স ইজ দ্য বেস্ট চয়েস। এখন এটা অবশ্যই ডিএমসি ড্রিমার্স প্রতিষ্ঠান হিসেবে তোমরা যত বেশি আমাদের সাথে জয়েন করবা, তত বেশি আমাদেরকে সাহায্য করবে প্রতিষ্ঠান হিসেবে আরো বড় হওয়ার জন্য। 2, এতে তোমার 100% উপকার হবে, একটা সেকেন্ডও তোমার নষ্ট হবে না পড়ালেখায়, এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। সো এইটুকু বলতে পারি, ঠিক আছে। ওকে, মাহাদি,
আমি 21 ব্যাচের 22 ব্যাচের কোনো মেয়ে প্রেম করবা, তুমি যদি এই ধরনের কমেন্ট আরেকবার করো তোমাকে আমরা গ্রুপ থেকে বের করে দিব, ব্লক করে দিব, যাতে তুমি ডিএমসি ডিমার্সের কোনো ধরনের কাজে তুমি যুক্ত হতে না পারো। এই ধরনের জিনিসপত্র আমরা স্ট্রিক্টলি ফরবিট করি। তুমি যদি ক্লাস করতে না চাও ক্লাস করা থেকে বের হয়ে যাও, বাট তুমি যা করছো এগুলো দুষ্টামির পর্যায়ে ছাড়াই চলে যাচ্ছে। এই ধরনের কমেন্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? এখানে আমাদের যখন শূন্য গোয়াল থাকবে, তবে আমরা তো প্রচার প্রচারণা কম চালাই। আমরা যদি ভালো মতো প্রচার প্রচারণা চালাই, আমাদের সাথে কিন্তু 20-30 হাজার স্টুডেন্ট ক্লাস করার কথা। অল্প প্রচার প্রচারণা চালিয়েছি, তাতেই আমাদের 3000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে। তো মাহাদি, তোমাকে ক্লাস না করলে আমাদের কোনো সমস্যা নেই। পুরো বাংলাদেশের অসংখ্য ছোট ভাই আপু আছে যারা ডিএমসি ডিমার্স কে ভালোবাসে, তাদের ক্লাস করতে চায়। তো তুমি যা করছো ঠিক আছে, এবং এইসব তোমাকে আমরা ব্লক করব ক্লাস শেষেই। তুমি বেশ বদমাশি করছো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু শক্তি নিত্যতা সূত্রের আরেকটা রূপ, অর্থাৎ আমরা যতটুকু শক্তি দেই সেই শক্তিটা আসলে কোথাও হারায় যায় না, সেটা শুধুমাত্র অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এই কথাটাই প্রথম শক্তিতে বলার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? ওকে, ডান। এইবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোথায় কোথায় ব্যবহার করা হয়, এখান থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, কখনো কোনো প্রশ্ন আসে, তাকায় দেখো এখানে বেশ কিছু ব্যবহার আছে। এবং 4টা পেজ আমি তোমাদেরকে দেখাই দিলাম, কারণ 4টা জায়গায় আমরা প্রথম সূত্রটাকে ব্যবহার করব। এবং পরীক্ষার জন্য এটা 10 স্টার ইম্পর্টেন্ট। যারা আমাদের ক্লাস করছো, অনেক ধৈর্য নিয়ে ক্লাস করছো, 10 স্টার, এখান থেকে প্রশ্ন আসবে। কোথায় কোথায় ইম্পর্টেন্ট দেখো। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রক্রিয়াটার নাম কি? সমষ্ণ প্রক্রিয়া। এখন তুমি ভাই বলবা যে ভাইয়া সমষ্ণ প্রক্রিয়াটা কি? তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানতে হবে, সমষ্ণ প্রক্রিয়ার অপর নাম আইসোথার্মাল প্রসেস। যারা ক্লাস করছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, ইংরেজি নামটা গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষা কিন্তু ইংরেজি দিয়ে প্রশ্নটা আসতে পারে। আইসোথার্মাল প্রসেসের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে? সমষ্ণ প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, উষ্ণতা স্থির, সেজন্যই নাম সমষ্ণ। থার্মো মানে থার্মাল, তাপমাত্রা, টেম্পারেচার স্থির। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, উত্তর হবে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তন হতে পারে, তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। একটা কথা খুব ভালো মতো শুনে রাখো, এই জিনিসটা আমি তোমাদেরকে খুব ভালো মতো শোনাচ্ছি, খুব মন দিয়ে শোনো। এই কথাটা কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চাই জানে না। সেটা হচ্ছে সিস্টেমের জন্য, বস্তুর জন্য কিন্তু না। মনে রাখবা, সিস্টেমের জন্য অন্তঃস্থ শক্তি, সিস্টেমের জন্য অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। সিস্টেমের জন্য অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপরেই না। অর্থাৎ সিস্টেমের যদি তাপমাত্রার পরিবর্তন হয়, শুধুমাত্র তখনই অন্তঃস্থ শক্তি ইউ এর পরিবর্তন হবে। অর্থাৎ ইউ পুরাপুরি টি এর উপরে নির্ভরশীল। যদি টি স্থির থাকে তাহলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে এই কথা আমরা বলতে পারি, সমষ্ণ প্রক্রিয়াতে টি ইকুয়াল টু 0, তাহলে এখানে কিন্তু এই যে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না, এখানে হবে ডিউ ইকুয়াল টু 0। এখন এখানে কি কেউ আছো যে আমাকে বলতে পারবে এই যে অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এইটা একজন বিখ্যাত বিজ্ঞানী এই কথাটা বলেছিলেন। কোন বিজ্ঞানী এই কথাটা বলেছেন অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে? দেখি যারা জুম ব্যাচে আছো যারা হাত তুলো তো, আর যারা কমেন্ট করছো তারা একটু বলবা নাকি? ঠিক আছে, কে বলতে পারবে? ওকে, এস এ বুশরা বলো তো আপু, যে এটা বুশরা বলো। মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প, অসংখ্য ধন্যবাদ। এখানে যারা ক্লসিয়াস বলছো, বয়েল টয়েল বলছো, ইয়েস, আলিফ মাহমুদ অপি এবং খুব সুন্দরভাবে মায়েশা হাফসা, এই দুইজন খুব সুন্দর উত্তর দিয়েছে। এরা বলেছে মেয়ারের প্রকল্প, এবং রাত্রি হাসান সেও বলেছে মেয়ারের প্রকল্প। অসংখ্য ধন্যবাদ। সো এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে যে সিস্টেমের জন্য তাপমাত্রা শুধুমাত্র অন্তঃস্থ শক্তির উপর নির্ভর করে। এই জিনিসটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। আমরা কিন্তু আমাদের লেকচার নোটে অত্যন্ত সুন্দর করে আমরা জিনিসটা বলেছি। মেয়ারের প্রকল্প কাকে বলে? যখন একটা গ্যাসের অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, তখন সেটাকে মেয়ারের প্রকল্প বলে। খেয়াল করে, এটা কিন্তু সিস্টেমের জন্য। আর আশা করি তোমাদের সবার মনে আছে, বস্তুর জন্য কিন্তু তাপমাত্রা, চাপ, আয়তন
আরো ভৌত অবস্থা সবকিছুর উপর নির্ভর করে। বস্তু এবং সিস্টেম কিন্তু আলাদা বিষয়। সিস্টেমের জন্য শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এই জিনিসটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। আশা করি যারা ক্লাস করছো সবাইকে আমি একটা সুন্দর জিনিস শেখাতে পারলাম, হোপফুলি এটা তোমাদের সবার মনে থাকবে। তাহলে সমস্ত প্রক্রিয়াতে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেজন্য কিন্তু আমাদের ডিইউ এর কোনো পরিবর্তন হবে না। আমাদের ডিইউ ইকুয়াল টু থাকবে কত? আমাদের ডিইউ ইকুয়াল টু থাকবে 0। তার মানে যে সূত্রটা আমরা দেখলাম একটু আগে, ওই সূত্রটা অর্থাৎ ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে ডিইউ এর মানটা আমরা বসাবো 0, তাহলে হয়ে যাবে ডিকিউ 0 প্লাস ডিডাব্লিউ। তাহলে এইটার জন্য প্রথম সূত্রটা দাঁড়াবে এমন, সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিইউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। এটাই কিন্তু পরীক্ষায় আসবে, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। পরীক্ষা কিন্তু এই লাইনটি পরীক্ষায় আসবে যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য সূত্রটা কেমন দেখাবে। উত্তর হলো এইটা, এই হলো সমষ্ণ প্রক্রিয়ার জন্য সমীকরণ। আমাদেরকে ব্রেনের মধ্যে আজীবনের জন্য সেট করে ফেলতে হবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য এই সূত্রটা কেমন দেখাবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যে সিস্টেম কর্তৃক যে পরিমাণ কাজ দিব, আমরা যে পরিমাণ তাপ দিব, সেটা পুরোটাই কিন্তু কাজে রূপান্তরিত হবে। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে যে কাজ হবে সেটা কিন্তু কার সমান হবে? তাপ শক্তির সমান। পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন প্রক্রিয়ায় কাজ পুরাপুরি তাপ শক্তির সমান, উত্তর কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায়। এই লাইন থেকে এটা একটা বোল্ড লাইন, এখান থেকেই প্রশ্ন আসবে। মেইন বইটা এইভাবেই পড়ে ফেলা উচিত। আশা করি সবাই এইটা উত্তর করতে পারবা। ঠিক আছে, সো তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আবারও দাগাই দিচ্ছি সুন্দর করে, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। দ্যাটস ইট। পরীক্ষায় এইটাই আসবে ইনশাল্লাহ। আসলে আশা করি সবাই এটা উত্তর করতে পারবা। এবং এই অঙ্কটাই কিন্তু আসবে, এখানে যে অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই অঙ্কটাই কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা। আইশ নোসাইয়ের ভাইয়া পেইড ব্যাচের স্টুডেন্টদের ফুল প্যাকেজ অ্যাক্সেস দিয়ে দেন, যে যেটার জন্য সাবস্ক্রাইব করেছো সে শুধু সেটাই পাবে। মানে এগুলো কমেন্ট কেন করো মাঝে মাঝে বুঝি না। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে? এখানে তাকায় দেখো, তাহলে তাপ বর্জন করে, এটা হলো আমাদের ডিকিউ। অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করো, অন্তস্থ শক্তির পরিবর্তন তোমাকে ডিইউ হিসাব করতে বলেছে। এখন এখানে একটা শব্দ বলে দেওয়া হয়েছে ধ্রুব আয়তনে। সো আয়তনের এখানে পরিবর্তন হয় না, তার মানে আয়তনে পরিবর্তন বা ডিভি ইকুয়াল টু 0। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা যে সূত্রটা জানি সেটা হলো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এইটুকু তো আশা করি আমরা সবাই জানি। এখন ডাব্লিউ সমান আরেকটা কথা লেখা যায় যেটা আমরা এখনো শিখিনি, সেটা অনেকে তোমরা হয়তো বা জানো। আমরা ডিডাব্লিউ সমান লিখতে পারি পি ডিভি, অর্থাৎ কাজ সমান হলো বলা যায় যে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলের আয়তনের পরিবর্তন। ঠিক আছে, সো এটাকে লেখা যায় পিডিভি। এখন এই সূত্রটাকে আমরা এইভাবে সেজন্য লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এখন এই সূত্রে যেহেতু বলেই দিছে যে ডিভি ইকুয়াল টু 0, তার মানে এই সূত্রে এই অংশটা হয়ে যাবে 0, তার মানে ডিকিউ সমান হয়ে যাবে ডিইউ। এখন এইখানে তাকায় দেখো, তাহলে যেটা দেওয়া আছে উত্তর হবে সেইটাই। এখন কি দেওয়া আছে? 500 জুল তাপ বর্জন করে। এই সূত্রটা কি করে? 500 জুল, এখানে এই সূত্র, এটা 500 জুল তাপ বর্জন করে। সো 500 জুল তাপ বর্জন করার জন্য এইখানে আমরা যদি একটু তাকায় দেখি, ডিইউ যেহেতু তাপ বর্জন করে, এটা উত্তর হবে আসলে 500 জুল। কিন্তু যেহেতু এটা বর্জন করে, সিস্টেম তাপ হারায়, তাপ হারাইলে অন্তস্থ শক্তি হ্রাস পায়, সেই জন্য এটাকে আমরা মাইনাস চিহ্ন দিব। এখানে এটাই হলো কথা। কেন এটাকে মাইনাস চিহ্ন দিলাম আমি আরেকবার বুঝাই বলছি। এখানে আমরা যদি ছবির দিকে তাকায় দেখি, সো এখানে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি আমরা যদি লিখে ফেলি, এখানে পিডিভির মানটা আমরা 0 বসাইলাম। তো আমরা সহজ কথায় আসলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ হওয়ার কথা, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখানে বর্জন করে শব্দটা বলা হয়েছে। যদি সিস্টেম তাপ বর্জন করে, মনে রাখবা যে ডিইউ এর মান হবে ঋণাত্মক। আর যদি সিস্টেম তাপ গ্রহণ করে, তাহলেই শুধুমাত্র সেক্ষেত্রে ডিইউ এর তাপ হবে, ডিইউ এর মান হবে ধনাত্মক। গ্রহণ করলে হবে শুধুমাত্র ধনাত্মক। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। সো ডিইউ এ আমরা এই লাইনটি তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম। এটা যথেষ্ট ট্রিকি একটা বিষয়। এই যে কেন এখানে মাইনাস হলো, এই মাইনাস হওয়ার কারণ হলো এইটা। তো মাইনাস এভাবেও দিতে পারি, বা এইভাবেও বলা যেতে পারে ডিকিউ কে আমরা মাইনাস বলতে পারি, কারণ সিস্টেম তাপ বর্জন করে, সেই জন্য ডিকিউ কেও কিন্তু আমি মাইনাস বলতে পারি।
ঠিক আছে। সো ডিকিউ মাইনাস ধরলে অটোমেটিক ডিইউ এর মান অটোমেটিক মাইনাস হয়ে গেল। সো তাপ বর্জন করা মানে কি তাপ হারানো, তাহলে কিউ এর মান হবে -500 জুল, শুরুতেই তুমি মাইনাস ধরে নিতে পারো, আর যদি বলে তাপ গ্রহণ করে তাহলে হবে +500 জুল। এই অঙ্কটাই কালকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এইগুলো হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আদর্শ অঙ্ক। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অঙ্কগুলাই আসে, এটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার একদম 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 আদর্শ অঙ্ক। এটি কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, অপশনে প্লাস মাইনাস দুইটাই দেওয়া থাকবে। সো মনে রাখবা যখন তাপ বর্জন করবে, উত্তর যদি কোনো কারণে পজিটিভ আসতে শুরু করে, ধরে নিব তোমার উত্তরটা কোথাও ভুল হচ্ছে, ডিউ এর মান যখন তাপ বর্জন করবে তখন ডিউ এর মান অবশ্যই অন্তঃস্থ শক্তির হ্রাস পাবে, মাইনাস হবে, এই কথাটা মনে রাখবা। আর শুরুতে এটা কি হবে, নেগেটিভ আসবে যদি ডিকিউ এর মান আগেই তুমি -500 ধরে নাও, কারণ তাপ বর্জন করতেছে। সো এরই সাথে সাথে তাহলে আমি এই জিনিসটা তোমাদেরকে পুরাপুরি পড়িয়ে ফেললাম। সো হোপফুলি আশা করি শেখাতে পেরেছি। এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এটা পড়ায় ফেললাম। ওকে, এইবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দরকার হলে প্রথম সূত্রটাই আজকে পড়া হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, এটা ছিল সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো, রুদ্ধ তাপ, এইখানে তাপ ধ্রুব থাকে, তাকায় দেখো, এর আগে ছিল তাপমাত্রা ধ্রুব, এইবার কিন্তু তাপ ধ্রুব, তাপ মানে কিউ, এখানে কিন্তু ডি কিউ ধ্রুব, তার মানে ডি কিউ ইকুয়াল টু 0। বাকি সবকিছু পরীক্ষার জন্য প্রশ্ন আসবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্তটা কি, ডি কিউ ইকুয়াল টু 0, তাপ ধ্রুব থাকে। আমরা যাতে এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখি, তাপ ধ্রুব থাকে। আচ্ছা, তোমাদেরকে একটা মজার প্রশ্ন করতে চাই, এটা তো তাপ ধ্রুব থাকে, সেটা আমি না হয় বুঝলাম, ডিকিউ ধ্রুব থাকে মানে এখানে কোনো তাপের আদান প্রদান হয় না। প্রশ্নটা মন দিয়ে শুনো, যে বলতে পারবে সবার আগে, দেখি কে বলতে পারে, এখানে হাত তুলবা। আমরা একটু আগে পড়লাম সমষ্ণ প্রক্রিয়ায় একটা জিনিস স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় স্থির থাকে হলো তাপমাত্রা, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। কে আমাকে বলতে পারবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন জিনিসটা স্থির থাকে? এখানে 3 জন হাত তুলেছো, ওকে। এইখানে কে বলতে পারবে, যারা এখানে ব্যক্তিগত খেজুরে আলাপ করছো, অ্যাসাইনমেন্ট পাবলিশড, আফনান, নারে, এখানে ব্যক্তিগত আলাপের জন্য লাইভ ক্লাসটা না, দেখি কে বলো তো, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন জিনিসটা স্থির থাকে? অসংখ্য জন হাত তুলেছে আমার এই ব্যাচে। ওকে, আমি সারিকা তাহসানের কাছ থেকে শুনতে চাই, বলো তো সারিকা। তাপ। আচ্ছা, তাপ শুনলাম। তৌহিদ আলম বলো তো, কি স্থির থাকে? ভাই তাপ স্থির থাকে। তাপ স্থির থাকে। সৌরভ বলবা নাকি? তাপ হবে, তাপ। তাপ হবে, আচ্ছা। দেবশ্রী বলবা নাকি? দেবশ্রী। তাপ এবং হচ্ছে এনথালপি। তাপ এবং এনথালপি, দেবশ্রী। আরিয়ান স্যার আপনি বলবা নাকি? জি ভাইয়া, তাপ হবে। তাপ হবে, আচ্ছা। এইখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য জন কমেন্ট করছে, কমেন্ট করে মোটামুটি একটা ঝড় বয়ে দিচ্ছে অবশ্যই। ওকে, এখানে একজন কমেন্ট করেছে আনোয়ারুল ফেরদৌস। আনোয়ারুল ফেরদৌস, তুমি কোন কলেজ থেকে ভাইয়া? ও কমেন্ট করেছে এন্ট্রপি। ওকে, জুথি খাতুন তুমি বলো তো। তানিম, তাপ। তানিম চৌধুরী বলো তো। তাপ। যদি তাপই প্রশ্ন হতো তাহলে কি আর এত আয়োজন করে প্রশ্ন করতাম? তাপ স্থির বা ধ্রুব সেটা তো আমি বলেই দিলাম, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে সেটা নাম হলো এনথালপি। রুদ্ধতাপীয় এইটাই পরীক্ষায় আসবে। এই শূন্য স্থান, ছোটবেলায় শূন্য স্থান আসতো না, এই শূন্য স্থানে আসবে। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির হলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ড্যাশ স্থির থাকে। দ্য অ্যান্সার ইজ এনথালপি স্থির থাকে। যারা এতক্ষণ এই জিনিসটা জানতা না, সবাইকে আমি এই জগতে স্বাগতম জানাইলাম, এনথালপির জগতে। এনথালপি একটা অসাধারণ মজাদার একটা জিনিস, যদিও এই পর্যন্ত খুব পৃথিবীর ইতিহাসে কম লোক আছে মানে যারা এনথালপি জিনিসটা বোঝে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে? মনে রাখবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনথালপি স্থির থাকে। আজকে তো আমরা এই চ্যাপ্টারটা অর্ধেক পড়বো, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তো যেহেতু এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, সো এই কথাটা তোমাদেরকে আমি এনথালপি টপিকটাতে চলে যাই। তাকায় দেখো, এনথালপীয় বিশৃঙ্খলা। এইখানে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তার নাম হলো এনট্রপি।
আরে কি এনথালপি এনথালপি বলতেছি কেন, মানে আমি কি উচ্চারণ করতেছি এতক্ষণ ধরে, আমি খুব দুঃখিত, আমি এতক্ষণ কি বলছি। আরে শব্দটা আমাকে মাফ করে দিও, এনট্রপি হবে, এনট্রপি বলতে ভুল হয়েছে, এনথালপি না এনট্রপি, আমি বলতে ভুল করেছি, মানে এনথালপি কথাটা মাথায় ঘুরতে ঘুরতে এনট্রপি, আমি খুবই দুঃখিত। এনট্রপি, এখানে দুইজন বলেছে এনট্রপি, অসংখ্য ধন্যবাদ। আনোয়ারুল, তুমি কোন কলেজের? এনট্রপি, আমি বলতে ভুল করেছি। ওকে, আনোয়ারুলের কলেজটা আমি এখন জানতে পারিনি, ও একটা অসাধারণ উত্তর করেছে, এনট্রপি স্থির থাকে। আমার কথাটা আমি আবারও কারেক্ট করে নিচ্ছি, ফ্লোতে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন জিনিসটা স্থির থাকে? উত্তর হলো এনট্রপি স্থির থাকে, এনট্রপি। বস্তুর যে ধর্ম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, উত্তরটা হলো এনট্রপি। ঠিক আছে, এনট্রপি একটা অসাধারণ জিনিস, নট এনথালপি। শব্দটা বারবার ভুল বলেছি আমি, সেজন্য আবার ক্ষমা প্রার্থী। ওকে, ঠিক আছে। কমেন্টে এখন সবাই মোটামুটি এনট্রপিতে চলে আসছে। ইয়েস, নির্ঝরা হাসান একটা অসাধারণ কমেন্ট করছে, এখন পোলটি হোক। হ্যাঁ, এখন যারা কমেন্ট করছে তারা এমন ভাব করছে যেন তারা আগে থেকেই জানে এনট্রপি। 99% পোলাপান তাপ 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 করতে করতে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে শুধুমাত্র এনট্রপি ইজ দ্য অ্যান্সার। বিল্লাল হোসেন এরা আমি চোখে পড়েছিল যে উত্তর দিয়েছিল, এখানে আমার এখানে ইউজার বেস থেকে যারা আমাদের পেইড ইউজার, তারা একটা খুব ভালো একটা উত্তর দিয়েছে। সো তাহলে আশা করি সবাই পারবো। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। এনট্রপি কি জিনিস সেটা কালকে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথম সূত্রের বাকি আলোচনাটুকু শেষ করি। তোমাদেরকে একটা সুন্দর জিনিস আমি কিন্তু জানিয়ে দিলাম, পরীক্ষায় কিন্তু এটাই আসে। ফিজিক্স কিন্তু একটা অসাধারণ সাবজেক্ট, কেউ যদি সেটা অনুভব করতে পারে, মানে যার ফিজিক্স ভালো লাগে তার কাছে কিন্তু ফিজিক্স ছাড়া দুনিয়ার অন্য কোনো সাবজেক্ট ভালো লাগার প্রশ্নই আসে না। ফিজিক্স একটা অসাধারণ সাবজেক্ট। আমাদের দেশে কেন ফিজিক্স আমরা এত পছন্দ করতে পারি না? সত্য কথা হচ্ছে, এটাই সত্য কথা, ফিজিক্স আমাদেরকে যারা পড়ায় তারা অ্যাকচুয়ালি ফিজিক্সকে আমাদের কাছে আনন্দময় করে পড়াতে পারে না। এটাই হলো সত্য। বলতো আমি যেটা বললাম সত্যি কিনা? ফিজিক্স আমাদেরকে সবসময় একটা ভয়ঙ্কর সাবজেক্ট মনে হয়, এবং আমরা আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলা, এটার মধ্যে কোনো আনন্দ নাই। পরীক্ষায় প্রশ্ন তখন আনন্দ হবে যখন তোমাকে পড়ানো হবে খুব আনন্দ করে। ফিজিক্স যে একটা অসাধারণ আনন্দের বিষয়, এই যে, এবং আমরা আসলে ফিজিক্সের মজাটা কখনোই ধরতে পারি না, এবং সেই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হার্ভার্ড MIT এগুলোতে পড়ার স্বপ্নও দেখতে পারে না, এবং আমরা এই বিষয়টাতে কাজ করতে পারি না। সো আমরা যেটা বলছিলাম যে ডিএমসি ড্রিমার্স তো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা অচিরেই একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম শুরু করব, যেটাতে আমরা একদিক দিয়ে তো এক্সাম প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবোই, যত রকম এক্সাম আছে বাংলাদেশের সব রকম এক্সামের প্রিপারেশন আমরা নিব, পাশাপাশি কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর বেসিক গুলো আনন্দ নিয়ে শেখা যায় সেইটা আমরা চেষ্টা করব। যেমন এই যে পানির ত্রৈধবিন্দু, এই জিনিসটা বইয়ে পড়বা, কিন্তু দেখবা যে এই জিনিসটা 99% পোলাপান বুঝে না, কিন্তু জিজ্ঞাসা করলে সংজ্ঞা ঠিকই বলতে পারবে, মেডিকেলে আসলে ঠিকই উত্তর করতে পারবে। 273.16 কেলভিন জিনিসটা কি, দেখতে কেমন বিষয়টা, সেটা 99% পোলাপান পারে না। ঠিক আছে, ওকে। এই জিনিসটা নিয়ে বাংলাদেশে কাজ শুরু হয়েছে, আমরা সেই কাজের অংশ হতে চাই। পড়ালেখাটাকে কিভাবে আসলে আমাদের কাজে লাগানো যায় দৈনন্দিন জীবনে। তো দৈনন্দিন জীবনে যেমন তাপগতিবিদ্যা, এই জিনিসটা আমি কিন্তু তোমাকে মেডিকেলের জন্য পড়াচ্ছি, কিন্তু এই জিনিসটা দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগে, এই জিনিস পড়ে তোমার কি লাভ? মানে এই যে তুমি পড়ছো তাপগতিবিদ্যা, এখন কেন পড়ছো? এখন পড়ছো কারণ মেডিকেল চান্স পাইতে হলে আমাকে এই জিনিস পড়তে হবে। বাস্তবতা হচ্ছে এই জন্য পড়ছো, না হলে তোমাকে মাসে 1000 টাকা দিয়ে হলেও তোমাকে আমি তাপগতিবিদ্যা পড়াইতে পারতাম বলে আমার বিশ্বাস হয় না। এই জিনিসে কোনো আনন্দ আছে? তাপ ধ্রুব আছে না কি আছে, এগুলো জানে কি লাভ আমার? কিন্তু তুমি যদি এই জিনিসটা একবার এক্সপেরিমেন্ট করতে পারতা, যে এই যে প্রথম সূত্রটা পড়লাম, আমি একটা সিস্টেমে তাপ দিলাম, আসলেই কি অভ্যন্তরীণ শক্তি বাড়ে? অভ্যন্তরীণ শক্তিটাকে আসলেই মেজার করা যায়, এবং সিস্টেম যে কাজটা করলো সেই কাজটা আসলেই মেজার করা যায়, তুমি যদি এটা হাতে নাতে প্র্যাকটিক্যাল দেখতে পারতা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কি বলে, তাহলে তোমার এই জিনিসটা পড়তেই অনেক মজা লাগতো। এবং জিনিসটা কতটা মজার, যেমন আমরা গ্রুপে যে প্রাণীর ত্রৈধবিন্দুর ভিডিওটা শেয়ার করেছি, তুমি ইউটিউবে কিন্তু সার্চ করে দেখতে পারো ফিজিক্সের এই যে তাপগতিবিদ্যার ফার্স্ট ল, এটার অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, ছোট্ট থেকে ছোট্ট বিষয় অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এক্সাম কিভাবে হবে, কখন হবে, এই বিষয়টা আমরা গ্রুপে একটা ভিডিও দিয়ে বুঝাই দিব। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান 0, সেটা তো ঠিক আছে, এবং একটা জিনিস স্থির থাকে, সেই জিনিসটার নাম হলো এনট্রপি, এটা তোমাদেরকে শেখাই দিলাম। যেহেতু ডিকিউ সমান 0, তাহলে কি হয়ে গেল, 0 = du + dw, সেখান থেকে আমরা বলতে পারি dw = -du, অর্থাৎ
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সবসময় মনে রাখবো, তাকায় দেখো, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি সিস্টেম শক্তি হারায় তাহলে সেখানকার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর যদি সিস্টেম শক্তি কোনোভাবে পেয়ে যায় তাহলে সেখান থেকে সেটার অভ্যন্তরীণ শক্তি আসলে বৃদ্ধি পায়। সো মূলত তারপরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই ঘটনাই ঘটুক, রুদ্ধতাপীয় সংকোচনে আমরা এখানে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে কাজের একটা সম্পর্ক দেওয়া আছে। রুদ্ধতাপীয় সংকোচন এবং রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, আমরা যাতে এই কথাটা মনে রাখবো। আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়, বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পন্ন করতে হয়। সো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমরা এখান থেকে কি পড়বো, আমরা এখান থেকে একটু তাকিয়ে দেখো। রুদ্ধতাপীয় সংকোচনের সময় গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। পরীক্ষা এই লাইনটাই আসবে যে রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণের ফলে কি হয়, সংকোচনে তাপমাত্রা হ্রাস পায়, প্রসারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই যে রুদ্ধতাপীয় সংকোচন, এই জিনিসটাই যদি তুমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারতা, কিভাবে ঘটনাটা ঘটে দেখতে পাইতা, তাহলে তোমার কাছে জিনিসটা অনেকটু অ্যাপিলিং মনে হতো। এই জায়গায় আমি যেটা পড়াইলাম, পরীক্ষায় প্রশ্ন আসবে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য প্রথম সূত্রের প্রকাশ। পরীক্ষা এই লাইন থেকে প্রশ্ন আসবে, এইটা হলো 1 নম্বর কথা, ঠিক আছে। 2 নম্বর কথা, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমে কি হয়, সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। রুদ্ধতাপীয় সংকোচনের সময় কি হয়, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পায় মানে কি, তাহলে তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আর যখন তাপমাত্রা হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। তাহলে পরীক্ষায় এই লাইন দুইটা থেকেই প্রশ্ন আসবে, কোনটাতে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কোনটাতে হ্রাস পায়। মনে রাখবো, প্রসারণে হ্রাস পায়, সংকোচনে বৃদ্ধি পায়। পরীক্ষায় এই বোল্ড হরফ থেকেই পরীক্ষায় আলটিমেটলি প্রশ্ন আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই দুইটা লাইন থেকে প্রশ্ন আসবে। কেউ যদি এই পুরা টপিক থেকে এই দুইটা লাইন পড়ে, তার কিন্তু আর কোনো কিছুই এখান থেকে কোনো কিছু পড়ার দরকার পড়বে না। তুমি এইটুকু জানলেই তোমার পড়া হয়ে গেছে, এখান থেকে আর কোনো কিছু জানা দরকার নাই। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। ওকে, বিল্লাল মোতাসিম বিল্লাহ মোয়াজ কোডিং করতেছিল, ওর লেট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। অপশনে যদি তাপ ও এন্ট্রপি দুইটাই থাকে, কোনটা দাগাবা? অবশ্যই এন্ট্রপি দাগাবা। ঠিক আছে। এডুকেশন সিস্টেম আমাদের কোনোদিনও ভালো হবে না ভাইয়া, তাকে অনেকবার বলেছি ভালো হতে। মাসুদ পারভেজ শুরু থেকে এরকম ফাইজলামি করে যাচ্ছে। ঠিক আছে। ভাইয়ার ভয়েস জুমে একরকম লাগে আর ফেসবুকে আরেক রকম, কোনটাতে বেশি ভালো লাগে সেটা হলো কথা। আসলে কোনটাতে ভালো লাগে একটু বলবা নাকি? ঠিক আছে। যতটুকু পড়ানো হবে ততটুকু পিডিএফ পাওয়া যাবে কিনা? ইয়েস, আমরা 10 মিনিট পড়বো, 10 মিনিট পরে আমরা পিডিএফ দিয়ে দিব এই গ্রুপে। তাহলে দুইটা প্রক্রিয়ার জন্য জানলাম। ধ্রুব আয়তন প্রক্রিয়ায় প্রথম সূত্রের ব্যবহারটা কি, লাস্ট আমরা আর এই অংশটি আলোচনা করব। যখন আয়তন ধ্রুব, তখন কিন্তু দেখো পিডিভির মান হবে 0, তখন আমরা যেটা বলবো ডিকিউ ইকুয়াল টু ডিইউ, অর্থাৎ যেটুকু তাপ দেওয়া হবে পুরাটাই অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে। সো এটুকু বলতে পারো যে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি সরবরাহকৃত তাপের সমান। এটা কখন হবে? যখন কাজ হবে ধ্রুব আয়তন প্রক্রিয়ায়। ধ্রুব আয়তন প্রক্রিয়ার ইংরেজি নামটা খুবই গুরুত্বপূর্ণ, আইসোকোরিক। আচ্ছা, রুদ্ধতাপীয় ইংলিশ নামটা কি? প্রত্যেকটার ইংলিশ নাম কিন্তু পড়তে হবে যারা এখানে আছো। অ্যাডায়াবেটিক প্রসেস, দেখো ডায়াবেটিক রোগ হয় না, ডায়াবেটিস, দেখো এটা হলো অ্যাডায়াবেটিক। বানানটার মধ্যে একটু পার্থক্য আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কিন্তু টার্ম ইংরেজি নামটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডায়াবেটিক। আর এটার জন্য হলো আইসোকোরিক। আইসো মানে সমান, কোরিক মানে আয়তন। ঠিক আছে। কাল এক্সাম হবে না, এক্সাম এই চ্যাপ্টার শেষে হবে, কাল এক্সাম হবে না। ভাইয়া ফুল প্যাকেজ কিনা ভালো নাকি লাইভ কোর্স? দুইটাই ভালো। তুমি লাইভে ক্লাস করলে এইভাবে আমরা ডিরেক্ট ক্লাস করব, আর ফুল প্যাকেজে আমরা একই রকম পড়া পড়িয়ে রেখেছি, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাকায় দেখো, এটা হলো আইসোবারিক, এখানে পি ইকুয়াল টু 0, তাই না? সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে চাপের কোনো পরিবর্তন নাই, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটাকে ধ্রুবচাপ প্রক্রিয়া বলে। ধ্রুবচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে চাপের আসলে তেমন কোনো পরিবর্তন হবে না, এইটার জন্য ডাব্লিউ এর একটা মান দেওয়া আছে, দেখো এইটার জন্য সূত্র দাঁড়াবে এইটা সমচাপ প্রক্রিয়ার জন্য। তো এইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। তারপরে তোমাকে শুধু টার্মটা জানতে হবে যে এটা একটা প্রক্রিয়া। লাস্ট টপিক, আজকে আমরা এটাই লাস্ট টপিক পড়বো, তারপরে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। যেহেতু 2 ঘন্টায় আমরা চ্যাপ্টার অর্ধেক পড়তে পারলাম, কোনো সমস্যা নেই, আমরা শিডিউলটা অল্টার করে ফেলবো, রুটিন করে ফেলবো।
এইখানে যে জানার বিষয় দেওয়া আছে পরীক্ষায় কিন্তু এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, জানার বিষয় এইটাই ভর্তি পরীক্ষায় 100 স্টার ইম্পর্টেন্ট। 100 স্টার মানে 100 স্টার, এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু হতে পারে না, এইটুকু বলতে পারি। এখান থেকেই প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রক্রিয়ার মূল কথাটা বলা হয়েছে, তাকায় দেখো। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা সমান কৃত কাজ সরবরাহকৃত শক্তির সমান। আমরা কিন্তু অলরেডি এটা বুঝে পড়ে আসছি। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাহলে ডিউ ইকুয়াল টু 0। যখন ডিইউ ইকুয়াল টু 0 তখন কিন্তু ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হবে। এটাই এখানে বলা হয়েছে। এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়, ডিকিউ ইকুয়াল টু 0, তার মানে কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির সমান। পরীক্ষা কিন্তু এই লাইনগুলো থেকেই প্রশ্ন আসবে, এটাই কিন্তু আমি পড়াচ্ছি। সময়তন প্রক্রিয়ায় কিন্তু কৃত কাজ 0, কাজ কিন্তু কোনো কিছু করা হয় না। আর সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, দেখো এখানে তাকায় দেখো, চাপ ও আয়তনের পরিবর্তনের সমান, পুরাপুরি চাপ এবং আয়তনের পরিবর্তনের সমান। এই 4টা লাইন থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। এতক্ষণ ধরে এটাই বোঝাবার চেষ্টা করেছি, ঠিক আছে? এবং এই অংশটা পরীক্ষার জন্য 100 স্টার ইম্পর্টেন্ট। এই অংশটা অনেকের বইয়ে নাই, যাদের বইয়ে নাই এখান থেকে ছবি তুলে নিবা, এইটা 100 স্টার ইম্পর্টেন্ট, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। লাস্ট এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্ক নাম্বার 1, এটাই পরীক্ষায় আসবে। তাপ শক্তি শোষণ করে, তার মানে কি ডিকিউ হলো পজিটিভ, শোষণ মানে কি গ্রহণ করে। অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, তাহলে ডেল ইউ কি 500। তোমার কাছে কাজের পরিমাণ চাইছে, তুমি যা সূত্র বসাই দিবা, যোগ বিয়োগ করবা, 300 উত্তর চলে আসবে। এই অঙ্কটাই পরীক্ষায় আসবে। এইটা 10 স্টার ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, যোগ বিয়োগের অঙ্ক। ক্লাস 5 এর বাচ্চাকে বুঝিয়ে দিলে সেও করতে পারবে। কতটাই না গুরুত্বপূর্ণ, কতটাই না গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে অঙ্ক নাম্বার 1 আমি করতে বলবো। তুমি যদি অঙ্ক নাম্বার 2, 3, 4, 5 না করো কোনো সমস্যা নেই, ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসবে না। তাহলে এই পর্যন্ত আজকে আমি পড়ালাম। নেক্সট দিন 100% আমরা এই চ্যাপ্টার পুরোপুরি শেষ করে ফেলবো। তার আগে এই চ্যাপ্টার থেকে আমাদের যে লেকচার নোট, দেখো লেকচার নোটে খুব সুন্দর করে এই জিনিস দেওয়া আছে। কালকে আমরা লেকচার নোটটা আপলোড দিয়ে দিব। কালকে যারা ক্লাস করবে তারা অ্যাকচুয়ালি লেকচার নোটটা খুব ভালো মতো পেয়ে যাবে। আজকে আমরা 2টা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, টোটাল 5টা কনসেপ্ট আছে। 5টা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি নাই, আজকে আমরা মূলত 2টা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। প্রথম সূত্র পর্যন্ত গেলাম। কালকে আমরা কি কি আলোচনা করব? কালকে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং প্রত্যাগামী অপ্রত্যাগামী পরীক্ষা নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালকে আমরা এনট্রপি, খুব সুন্দর একটা বিষয়, কালকে আমরা এনট্রপি নিয়ে আলোচনা করব। এবং কালকে বিগত বছরে এই টপিক থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সেইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, যেমন দেখি আজকে পড়াইছি এবং এখান থেকে প্রশ্ন আসছে, এরকম আসলে খুব একটা প্রশ্ন আসে নাই যে আজকে পড়াইছি, কিন্তু ভবিষ্যতে আসতে পারে। কিন্তু কালকে আমরা যতগুলো প্রশ্ন এই অধ্যায় থেকে আসে সবগুলো নিয়ে কালকে আমরা আলোচনা করব। সো কালকে আশা করি ক্লাসটা তোমরা সবাই থাকবা ইনশাআল্লাহ। সো যারা ক্লাস অনেক ভালো লেগেছে ক্লাস করে, অসংখ্য ধন্যবাদ। লাস্ট টপিকটা আবার তাকায় দেখো, এইটাই কিন্তু পরীক্ষায় আসবে, আবারও বলে দিচ্ছি একদম শেষ করার আগে। ডিকিউ বা ডেল কিউ কখন পজিটিভ হবে? যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হয়। কখন নেগেটিভ হবে? যখন সিস্টেম তাপ হারাবে। ডিইউ বা ডেল ইউ যখন শক্তি বৃদ্ধি পাবে তখন পজিটিভ, যখন শক্তি হ্রাস পাবে তখন নেগেটিভ। ডিডাব্লিউ যখন পরিপার্শ্বের, যখন তুমি তোমার দ্বারা কাজ হবে, তোমার পকেটে টাকা আসবে, ডিডাব্লিউ পজিটিভ। যখন তোমার উপরে কাজ হবে, তুমি টাকা দিবা, ডিডাব্লিউ নেগেটিভ। দ্যাটস ইট। তা ভাইয়া তাহলে আমি নতুন বই কিনে ফেলবো, আমি রেগুলার থাকবো ইনশাআল্লাহ? রেগুলার থাকতে পারো। ওকে, সো দ্যাটস ইট। এই হলো সিস্টেমের দ্বারা কাজ। এই টপিকটা আমরা কালকে আরেকবার পুরো জিনিসটা নিয়ে আমরা একবার রিভাইজ করে ফেলবো। পুরো চ্যাপ্টার ইনশাআল্লাহ কালকে আমরা আলোচনা করে শেষ করে ফেলবো। ওকে, সো দ্যাটস ইট। আমরা এরই সাথে সাথে আজকের যে আমরা আলোচনা শেষ করলাম। এবং একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে একটু বলে দেই, আমাদের ক্লাস প্রতিদিন 7:30-এ হবে। কালকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় অংশটা আলোচনা করব। রুটিনটা আজকেই আপডেট হয়ে যাবে। রুটিনটা আমরা একটু শর্ট রুটিন বানিয়েছিলাম, কিন্তু রুটিনটা আমরা আপডেট করে ফেলবো। আর পরীক্ষা হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে। ডিএমসি ড্রিমার্স অ্যাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো ডিএমসি ড্রিমার্স অ্যাপে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ডিএমসি ড্রিমার্স অ্যাপে যে পরীক্ষা হবে, কিভাবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে আমরা পরীক্ষাগুলো দিব? ডিএমসি ড্রিমার্স অ্যাপ ডাউনলোড করবা। পরশুদিন কয়টা থেকে কয়টা পরীক্ষা হবে এটা আমরা কালকে ঘোষণা করে দেব। অ্যাপের সেন্ট্রাল টেস্ট অংশে পরীক্ষা হবে, ঠিক আছে? দ্যাটস ইট। এবং এই চ্যাপ্টারের জন্য যারা, এই চ্যাপ্টারটা আমি পড়ালাম, এই চ্যাপ্টারের জন্য যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপে এই চ্যাপ্টারের উপরে ফ্রি এমসিকিউ দেওয়া আছে। এই চ্যাপ্টারটা ফ্রি দেওয়া আছে। তুমি ডিএমসি ড্রিমার্স অ্যাপের বিষয়ভিত্তিক প্রস্তুতি অংশে যাবা, সেখানে এই চ্যাপ্টারের উপর ফ্রি এমসিকিউ দেওয়া আছে। এই চ্যাপ্টার ফ্রিতে তুমি ব্যবহার করতে পারবা, পুরোপুরি ফ্রিতে। সো ফ্রিতে ব্যবহার করি তুমি অনেক কিছু শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? এবং
তারপরও যদি কেউ ফুল প্রিপারেশন নিতে চাও এমসিকিউতে, আমাদের 999 টাকার প্যাকেজটা কিন্তু এখনো আমরা ওই অফারটা চালাচ্ছি। প্রত্যেক দিন অসংখ্য বাচ্চা রিকোয়েস্ট করে 299 টাকা তুমি সাবস্ক্রাইব করতে পারো আমাদের এমসিকিউ প্যাকেজ। সো দ্যাটস ইট। আর একটা ছোট্ট জিনিস জানাতে পারি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স মেডিকেল কোর্স, সেটাতে তোমরা জয়েন করতে পারো। অ্যাডভান্স মেডিকেল কোর্স আমরা 1 জুলাই শুরু করেছি, নতুন একটি ব্যাচ। সেটার কোর্স ফি হলো 5,500 টাকা, যেটা 2 ধাপে দেওয়া যাবে। প্রথম মাসে 3,000, তারপরে মাসে তুমি 2,500 টাকা দিয়ে জয়েন করতে পারবা। সো আমরা চেষ্টা করব যে এই ব্যাচটাকে এই ব্যাচে তোমরা চাইলেই জয়েন করতে পারবা। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো প্রত্যেকটা রেকর্ড আছে, তোমরা চাইলে আমাদের একদম অ্যাডভান্স এই ক্লাসটা আমরা চেষ্টা করব ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাস একদম 55টা চ্যাপ্টার আলোচনা করতে। অসংখ্য জায়গায় যে গ্রুপগুলো আছে সেইগুলোতে কিন্তু সবগুলোতে শর্ট সিলেবাস করানো হচ্ছে এবং এর চেয়েও বেশি ফি নেওয়া হচ্ছে। এর চেয়ে কম ফিতে ফুল সিলেবাস প্লাস জিকে ইংলিশ, আমি জানি না আর কে পড়ায়, আই হ্যাভ নো আইডিয়া, বাট মনে হয় না কেউ পড়ায়। আমি বলতে পারি দিস ইজ দ্য বেস্ট কোর্স উইথ ভ্যালু ফর মানি। এই টাকায় পুরো বই কেউ পড়াবে না, এবং এইচএসসি শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। এই একবার পে করলেই তুমি আমাদের সাথে থাকবা। এই কোর্সের কথাটা তুমি সবাইকে জানিয়ে দিতে পারো, দিস ইজ দ্য বেস্ট কোর্স। এইটুকু শুধু আমি তোমাদেরকে বলতে পারি। এখানে আমার পেইড ব্যাচ ইউজাররা তারা অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছে, 2-1 জন কথা বলতে চায়, তাদেরকে কথা বলার সুযোগ দিব। আজকে যারা লাইভ ক্লাসে অংশ নিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ।